আজকে আমরা পড়বো সমাবেশ। সবাই একটু মিউট করলে ভালো হয়। হামিমা ভুইয়া, জান্নাতুল ফেরদৌস, মোনা, রাজীব দাস। যারা আজকের ক্লাসে নতুন জয়েন করেছেন সমাবেশে, তারা যদি বিন্যাস ক্লাসটা না করে থাকেন তাহলে বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। তারপর আমি খুব স্লোলি বলার চেষ্টা করবো যেন আপনারা সবাই বুঝেন। তো বিন্যাসের ক্ষেত্রে আমরা কি মনে করেছিলাম, কি কি শিখেছিলাম একটু রিভিউ করি, সেটা আমার কাজে লাগবে। বিন্যাসের ক্ষেত্রে আমরা শিখেছিলাম একটি প্রধান সূত্র ছিল, সেটা ছিল NPR। এর মানে কি যেন ছিল, যে ধরেন আপনার বাড়িতে মোট আপনার সাজানোর জন্য মোট উপাদান আছে ধরেন 4টা, মানে আপনার বাড়িতে মেহমান এসেছে 4 জন, আর আপনার বাড়িতে চেয়ার আছে 3টা চেয়ারে 4 জন মেহমান থেকে 3 জন 3 জন করে কত ভাবে বসানো যায়। এটা ছিল বিন্যাস NPR, মানে এটাকে বলা হতো 4P3 এরকম। এটা ছিল একটা উপায়। আরো যেগুলো ছিল যে ফ্যাক্টোরিয়াল 4 বা n টু দি পাওয়ার r, এই সূত্রগুলো বিন্যাসে নাই। বিন্যাসে এদিক থেকে ঝামেলা কম। বিন্যাসে সবসময় সূত্র একটাই, NCR। এদিক থেকে বিন্যাসটা সমাবেশে নাই। এদিক থেকে সমাবেশটা বিন্যাসের যে একটু সহজ, কারণ সমাবেশের সূত্র সবসময়ই একটা, কি NCR। NCR এর সূত্র পরে ব্যাখ্যা করব। আগে বিন্যাসটা একটু রিভিউ করি। আচ্ছা, আরেকটা জিনিস কি ছিল বিন্যাসের ক্ষেত্রে? বিন্যাসের ক্ষেত্রে বক্স থিওরি ছিল, তাই না? বক্স থিওরি, বক্স এরকম ধরেন 4টা বক্স আছে, 4টা বক্সে আমি কিছু মানুষ বসাতে পারি। তখন আমরা বিভিন্ন সিচুয়েশনে, যখন বলা হতো যে একটা ঘর ফিক্স থাকবে, তখন আমরা একরকম সিদ্ধান্ত নিতাম। আবার যখন বলা হতো এই 2টা ঘর একসঙ্গে থাকবে কিন্তু মুভ করতে পারবে, তখন আমরা আরেক রকম সিদ্ধান্ত নিতাম। আবার ঢাকা ময়মনসিংহ তৈরি ছিল বিন্যাসের, মনে আছে কিনা? যে ঢাকা থেকে কেউ ময়মনসিংহ হয়ে আসবে, মাঝখানে ছিল গাজীপুর। তো এটা যদি আসতে পারতো 2 উপায়ে, এটা সাপোজ আসতে পারতো 3 উপায়ে, তাহলে মোট উপাদান ছিল 3 আর 2 যোগ করে 5 হতো না, 3 দুগুণে 6 হতো, মানে মাঝখানে গুণ হতো। এটা ছিল একটা থিওরি। এরকম বেশ কয়েকটি থিওরি ছিল। তো আজকে যখন আমরা সমাবেশ করব, তখন এই থিওরি গুলো কোনো কোনো জায়গায় একটু একটু কাজে লাগবে, যার কারণে যারা বিন্যাসটা করেছেন তাদের জন্য একটু ইজি হবে। যারা একেবারে বিন্যাস করেনি, হঠাৎ করে সমাবেশ দিয়ে শুরু করছেন, তাদের জন্য বুঝতে একটু কষ্ট হলেও আপনারা আপসেট হবেন না যে আমি একেবারেই পারি না বা আমি খুব দুর্বল, এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা সমাবেশ শুরু করি। বিন্যাস ও সমাবেশের পার্থক্যটা ধরার জন্য অঙ্ক কিন্তু দাগ অনেকটা একই রকম। তো ডিফারেন্সটা ধরতে গেলে আমাকে ডিফারেন্সটা স্পেসিফিকলি জানতে হবে। ডিফারেন্সটা কি? এটা ছক তৈরি করেন। একজন রেসপন্স করেন, রায়হান রেসপন্স করেন। আমাকে কি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? জি স্যার। লিজা শাকিলা জান্নাত আছেন? আসসালামু আলাইকুম স্যার। রায়হান আসেননি, আজকে জয়েন করেনি রায়হান। স্যার আপনার অ্যাকাউন্ট 2টা কেন দেখাচ্ছে? ওই যে একটা ল্যাপটপ দিয়ে জয়েন করেছি আর একটা মোবাইল দিয়ে জয়েন করেছি, ল্যাপটপ দিয়ে রেকর্ড করছি। যেটা দিয়ে বোর্ড দেখা যাচ্ছে সেটাকে ডাবল ক্লিক করে বড় করে জুম করে পিন করে রাখেন। জি ঠিক আছে। এই বাবুরা এখান থেকে নিয়ে যাবা, বাবুরা যায় না, তোমরা একটু করে দিও, বাবুরা যাও না। বিন্যাস চেনার উপায় হচ্ছে দাগের মধ্যে থাকবে কত ভাবে বিন্যস্ত করা যায়, অথবা থাকতে পারে কত ভাবে সাজানো যায়, অথবা থাকতে পারে কত উপায়ে শব্দ গঠন করা যায়। এগুলো যখন থাকবে তখন আপনি বুঝে নেবেন যে এটা অ্যাকচুয়ালি বিন্যাসের কথা বলা হচ্ছে। আর যখন বলা হবে
দল গঠন, দল গঠন, অথবা যখন বলবে বাছাই করা যায়, বাছাই, অথবা যখন বলবে টেনে নেওয়া যায়, টানা। দল গঠন করা, বাছাই করা, টেনে নেওয়া, গ্রুপ গঠন করা, গ্রুপ। এই কথাগুলো যখন বলবে তখন বুঝবেন এটা আসলে অঙ্কটা সমাবেশের সূত্রে হবে, বিন্যাসের শব্দের সূত্রে না। যেমন একটা অঙ্কতে যদি বলা হয় যে 4টি উপাদান থেকে, ধরেন 4টি বর্ণ থেকে 3টি বর্ণ বাছাই করা যায় কত উপায়ে, এটা হবে সমাবেশের সূত্র, কারণ বাছাই আছে। অথবা যদি বলা হয় যে 4জন মানুষ থেকে 3জন 3জন করে, না ধরেন বলা হয় 10জন মানুষ আছে, এখান থেকে 4জন 4জন করে ক্যারামের জন্য টিম গঠন করা যায় কত উপায়ে। এই যে টিম গঠন মানে কি, দল গঠন, দল গঠন বললেই বুঝবেন আপনি এটা সমাবেশ, নট বিন্যাস। কিন্তু যদি বলা হতো 10জন মানুষ থেকে ক্যারাম খেলার জন্য 4জন মানুষ টেনে বাছাই করে তাদেরকে কত উপায়ে সাজানো যায়, অথবা টানার কথা বাদ দিল, যদি বলতো 10জন খেলোয়াড় থেকে 4জন খেলোয়াড়কে কত ভাবে বিন্যস্ত করা যায়, তাহলেই সেটা হচ্ছে কি বিন্যস্ত আসলে বিন্যাস। এটা হচ্ছে অঙ্ক চেনার উপায়, মানে ডাক দেখে চেনার ভাষাগত পার্থক্য আমি বললাম। অঙ্কের ভিতরে যে পার্থক্য, মানে আপনার বেসিক ক্লিয়ার হওয়ার জন্য ভিতরে কি ঘটে এটা কল্পনা করতে হবে না, সেটা আমরা পরে করবো। আগে ভৌত পার্থক্য গুলো আমরা দেখে নিই, তারপরে আমরা রাসায়নিক পার্থক্য গুলো দেখি। আরেকটা পার্থক্য কি, আরেকটা ভৌত পার্থক্য, এগুলো মনে রাখা ইম্পর্টেন্ট না। আরেকটা ভৌত পার্থক্য হচ্ছে, সূত্র হচ্ছে NPR or ফ্যাক্টোরিয়াল n or n টু দি পাওয়ার r, এগুলো হচ্ছে বিন্যাসের সূত্র। আর সমাবেশের সূত্র একটাই, NCR। আচ্ছা, এখানে NPR কি জানা ছিল? NPR মানে ছিল ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। আর এখানে সূত্র থাকবে NCR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। দেখেন এই যে n বাই ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r, এইটুকু কিন্তু এখানেও আছে, আছে না? এখানে কিন্তু এটা ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। শুধু এই যে ফ্যাক্টোরিয়াল r এটা হচ্ছে বাড়তি, তার মানে এই জিনিসটা কি, এই অর্ধেকটা। তারপর তো দেখেন এই যে এইটুকু আমি একটু হালকা ভাবে মার্ক করি, এইটুকুই হচ্ছে আমার NPR, যেটা এটা ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে কি NPR। এই NPR টাকে যদি আমি ফ্যাক্টোরিয়াল r দিয়ে ভাগ দিই তাহলেই কি NCR পাওয়া যায়, তাই না? তাহলে এই সূত্র দুইটা থেকে আমরা নতুন আরেকটা সূত্র বের করি। 3 নাম্বারটা হচ্ছে বিন্যাস ও সমাবেশের মধ্যে সম্পর্ক। এটা কি, এই NPR টা কি, বিয়োগ করেন, কে বিয়োগ করেন নাই, গোল গোল বিয়োগ করেন। NCR ইনটু ফ্যাক্টোরিয়াল r, এটা কোনো সূত্রে আসবে না পরীক্ষায়, এমসিকিউতে এগুলো আসলে বিসিএস লেভেলে অঙ্ক না এসে এই সূত্র মুখস্থ না আসার কথা না। যদি বাই চান্স কখনো পিএসসি সবাই একটি অ্যাবনর্মাল কোশ্চেন করি, তখন সে বলবে নিচের কোন সূত্রটি সঠিক নয়, তখন এই দুইটা দিয়ে দিতে পারে।
দেখেন এই সূত্র কি একই জিনিসটা, শুধু এই টাকে যদি বজ্রে আনি তাহলে কি দাঁড়ায় এনপিআর ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল আর ইনটু এনসিআর, মানে এটা এই দুইটা সূত্র একই জিনিস, আমি শুধু একটাকে বাম পক্ষে ডান পক্ষে আমি কনভার্ট করে লিখেছি। তো এই সূত্র সরাসরি মুখস্থ বিশেষ পরীক্ষায় আসবে না, কিন্তু যদি কখনো তারা সব করে দেখি কে সূত্রটা পারে মুখস্থ করে, তাহলে তারা এটা আসতে পারে। তবে এটা ইন্টারমিডিয়েটে যে ওই যে সৃজনশীল প্রশ্ন আছে না, ক নাম্বার থেকে জ্ঞানমূলক 1 নাম্বারের কোশ্চেন, সেখানে এগুলো আসবে, কিন্তু বিসিএস এগুলো আসবে না। আরেকটা পার্থক্য আছে, সেটা কি সেটা এই মুহূর্তে বললে বুঝবেন না, তার আগে আমাকে নাম্বার থিওরি দিয়ে ব্যাখ্যা করতে হবে। বিন্যাস ও সমাবেশের মেইন পার্থক্যটা সংখ্যা দিয়ে ব্যাখ্যা করলে পরে 4 নম্বর পার্থক্যটা বুঝতে পারবেন। এখানে আমরা একটা কলাম একটু ফাঁকা রেখে দেব, ঘরে একটু ফাঁকা রেখে দেব। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? একজন মিউট করে বলেন। হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, মিউট করে রাখেন। আমি স্যার স্যার 3 নাম্বারের ডান সাইডের উপরেরটা বুঝি নাই স্যার। কি লিখছেন লেখাটা বোঝা যাইতেছে না। পাশে না স্যার ডান সাইডে এটা যে সমাবেশের এটা এনপিআর, এনপিআর আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ এনপিআর বাই ফ্যাক্টরিয়াল আর। তাহলে আমরা কি শিখলাম? এই এখানে নতুন সূত্র কোনটা শিখলাম? নতুন সূত্র হচ্ছে এই একটা, এনসিআর ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইনটু এন মাইনাস আর। আমরা নাম্বার থিওরি দিয়ে এনসিআর ক্যালকুলেটর ছাড়া এনসিআর বের করার কয়টা ছিল? বিন্যাসে কি বলেছিলাম মনে আছে? বিন্যাসে কি ছিল? বিন্যাসে ছিল কি এন পি আর। এটা কিভাবে আমরা বের করতাম মনে আছে? এটা ছিল উপরে এক্সাম্পল দেই, মনে করেন 8p3, এটা কি জানা ছিল? 8p3 এটা কিভাবে ছিল? স্যার 8 into 7 into 6 7 into 8 এরকম ছিল না 8p3 এর মানটা? জি স্যার। এটা কিভাবে আমরা পেয়েছিলাম? স্যার নিচে 3 আছে, সুতরাং 3 পর্যন্ত কমাইতে হবে আর কি। রাইট, 3 মানে এখানে যেহেতু উপরে 8 আছে, যারা নতুন এসেছেন তারা শুনেন সংক্ষেপে কিভাবে বিন্যাস এনপিআর বের করা যায়। এটা হচ্ছে আমরা আগের ক্লাসে পড়েছিলাম, সেটা হচ্ছে 8p3 যখন থাকবে তখন 8 থেকে শুরু করব, আর 3 হচ্ছে কি 3টা নিব, এখানে 3 আছে বলে আমরা 3টা উপাদান দেব, এক করে কমে কমে 8 7 6। যদি 4 থাকতো তাহলে 4টা নিতাম না, আরেকটা নিতাম, তখন 5ও নিতাম। এটা ছিল কি আমার এনপিআর বের করার সবচেয়ে শর্টেস্ট ওয়ে। আর এনসিআর বের করার শর্টেস্ট ওয়েটা কি? আমরা লিখি ফ্যাক্টরিয়াল n বাই n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল। এটা আমরা কিভাবে পেয়েছিলাম? ফ্যাক্টরিয়াল 8 বাই 8 মাইনাস 3 হোল ফ্যাক্টরিয়াল, মানে কি ফ্যাক্টরিয়াল 8 বাই ফ্যাক্টরিয়াল 5, মানে কি 1 into 2 into 3 into 4 into 5 into 6 into 7 into 8 by factorial 5, মানে কি 1 into 2 into 3 into 4 into 5। এইটুক নাই হয়ে গেছে, তাই না? এটাই ছিল আমার শর্টকাট বের করার টেকনিক। জাদুটা কি? জাদুটা কিছুই না, এখানে 3 আছে বলে 8 থেকে 3টা বাদ দিলে 5টা কি প্রথম 5টা উপাদান কি নাই হয়ে যায়, উপরে নিচে কাটাকাটি করে নাই হয়ে যায়। এজন্য এই লাস্টের 3টা উপাদান কি টিকে থাকে, এজন্য লাস্টের 3টা আমি লিখেছি। এটা ছিল এনপিআর। এখন কি মনে করেছে সবার, বা কেউ এটা বুঝতে পারেননি বা মনে করতে পারছেন না এমন কি কেউ আছেন? কিন্তু যখন আসবে সমাবেশের ক্ষেত্রে, নিচে লেখেন সমাবেশ, বিন্যাস আমি মুছে দিলাম, এখন আমরা লিখি সমাবেশ। সমাবেশের ক্ষেত্রে যেটা ঘটে, NCR সমান ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ইনটু n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল। এটা কি একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে ধরেন 8c3, এই যে 8p3 ছিল, একই জিনিস আমরা p এর জায়গায় c বের করি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো সহজে কম্পেয়ার করে করে। 8c3 আমরা কিভাবে বের করব ক্যালকুলেটর ছাড়া?
যেহেতু বিসিএস পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড না। এটা হবে কি বলেন তো, উপরে আছে কি ফ্যাক্টোরিয়াল 8, নিচে আছে কি ফ্যাক্টোরিয়াল r, r এর মান কত 3, লিখলাম ফ্যাক্টোরিয়াল 3। আবার কি আছে n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল, মানে কি 8 মাইনাস 3 হোল ফ্যাক্টোরিয়াল, হোল ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন এই যে এইটা যে ছিল এইটুকু কি এখানে ছিল না, এইটুকুর মান কি ছিল, শুধু এইটুকু। তাহলে এই পুরোটাকে আমি কি লিখি, এইটা আমি লিখি 6 into 7 into 8 মিলাইলাম এই পুরোটাকে। তারপরে নিচে কি লিখলাম, এই ফ্যাক্টোরিয়াল 3টা আমি বসিয়ে দিলাম, তাই না? যদি আমি বসিয়ে দেই, এইটা হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল r বের করার সবচেয়ে শর্টেস্ট ওয়ে। তাহলে কিভাবে করব, এনসিআর বের করার শর্টেস্ট ওয়ে হচ্ছে এটা। তাহলে আমরা কি করেছি, একটু মাথায় ঢুকাই যে আমরা কি করতে হবে। যখন কোন সংখ্যার এনসিআর বের করতে বলবে, তখন n থেকে শুরু করে, মানে n হচ্ছে 8, এটা হচ্ছে n, এটা হচ্ছে n, আর এই নিচেরটা হচ্ছে r, এই 3টা হচ্ছে কি, এটা হচ্ছে r। যখন আমাকে এনসিআর বের করতে বলবে, তখন n থেকে শুরু করে, মানে 8 থেকে শুরু করে এক করে কমে কমে r সংখ্যক নিব। এই যে 3 সংখ্যক নিলাম, নিয়ে গুণ করব, তাকে আবার ভাগ করব কি দিয়ে, ফ্যাক্টোরিয়াল r দিয়ে। x এর মানটা কিভাবে বের করেছি, যেহেতু নিচে 3 আছে, মানে 8 থেকে শুরু করে এই 3টা আমি নিব, গুণ করব, করার পরে আবার ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ করে দিব। যদি বলা হতো আরেকটা এক্সাম্পল দিয়ে, যদি বলা হতো 5c2, তাহলে কি করতাম বলেন তো, উপরে নিতাম 2টা, এই দেখেন 2 আছে বলে নিতাম 2টা, কোন 2টা, 5 আর 4, একটা একটা করে কম, 5 4 এরকম নিতাম। আর নিচে কি করতাম, এই 2 আছে না, তাহলে এটা দিয়ে ভাগ করে দিতাম। বলেন ক্যালকুলেটর ছাড়া এনসিআর বের করার ওইটা বুঝে নিয়ে এমন কি কেউ আছে? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন। স্যার এটা মানে এই ম্যাথ রিলেটেড না, মানে কোয়েশ্চেনটা হচ্ছে যে ক্যালকুলেটর রিলেটেড, মানে রিটেন এক্সামেও কি ক্যালকুলেটর অ্যালাউড না, মানে সায়েন্টিফিক না, নরমাল ক্যালকুলেটর কি অ্যালাউড না? না না, কোনো ক্যালকুলেটরই এলাও। ওকে। খুব কি কঠিন মনে হচ্ছে, বুঝতে পারেননি এমন? একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন, কোশ্চেনটা বলেন। ভাইয়া, এখানে আমাদের বিন্যাসের ক্ষেত্রে আমরা যখন 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল কে নিচে পেয়েছি যে লাস্টটা, ওখানে কি এই কাজ করতে পারতাম, মানে এটা কি গাণিতিক ভাবে এই বাক্যটা লেখা যায়, মানে বুঝি না, 8 7 6 করে গুণ অবস্থায় নিলাম ইনটু 5 ফ্যাক্টোরিয়াল নিলাম, আর নিচে তো 5 ফ্যাক্টোরিয়াল আছে, বিষয়টা কি এভাবে লেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এরকম লেখা যায়, থ্যাংক ইউ। এরকম লেখা যায়, কিন্তু আপনি লিখবেন কেন, দরকার কি, যে 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 6 7 8, আবার নিচে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। এটা করার আপনার কোনো প্রয়োজন আছে? এই দুইটা জিনিস রিপিটেশন, দুইটা লেখার দরকার আছে? এই দুটো তো কাটাকাটি করে নাই, হয়ে গেল, ঠিক হলো, শুধু এই তিনটা ঠিক হলো। তাহলে এই দুইটা না জিনিস ভাইয়া, এটা তো সংক্ষেপে তো আমরা ওইটাই মনে রাখবো, জাস্ট কখনো রাইট। যদি আমাদের রাইট মানে অংশে যদি রিটেনে কখনো এই ধরনের অঙ্ক আসে, সেক্ষেত্রে কি এই বাক্যটুকু ও লেখাটা আচ্ছা, যৌক্তিক না? না রিটেনের ক্ষেত্রে আপনি এই কাজটা করুন, 8b3 আপনি এইভাবে লিখবেন, 8 বাই ফ্যাক্টোরিয়াল। মানে নিচে সবটুকু ভেঙে দিতে হবে, 5 ফ্যাক্টোরিয়াল নিচে 5 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করার না, উদ্দেশ্যে। এই লাইনটা ভাঙতে হবে না, এই লাইনটুকু ভাঙতে হবে না, লাইনটাকে আপনি এভাবে করতে পারবেন, এই জি পুরোটা না thank you. লিখে জি আমি এটাই জানতে এখানে এই চাচ্ছিলাম। সংক্ষেপে ফ্যাক্টোরিয়াল 5 লিখতে পারবেন, আর নিচের এই পুরোটাকে সংক্ষেপে ফ্যাক্টোরিয়াল 5 লিখে এটা দুইটা কাটাকাটি করে এই তিনটা দেখা দিতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আবার রিটেন পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না, সেহেতু আপনি কিভাবে করেছেন সেটা দেখার দরকার নাই। যেহেতু বিজ্ঞান, মানে যারা যিনি খাতা দেখবেন তিনি তো গণিত জানেন, তিনি তো জানেন যে 8b3 ক্যালকুলেটরে চাপলে সরাসরি মান বের হয়ে যায়। আর আপনি কিভাবে বের করেছেন সেটা তার দেখার বিষয় না। আপনি সরাসরি যদি মান মুখে মুখে 6 7 8 গুণ করে ডাইরেক্ট মানটা বসিয়ে দেন, 420 বা 580 বসিয়ে দেন, তাহলে উনি এটা অ্যাকসেপ্ট করবে যদি মান ঠিক থাকে। এই 8b3
থাকে, কিন্তু স্যার ওই 580 যদি ঠিক থাকে তাহলে উনি ধরে নিবে হ্যাঁ আপনি অঙ্ক পেরেছেন। এর কিন্তু আগে স্যার রিটেনে তো মার্ক আপনি বেশি, লেখাটা তাই না? যেটা করেছিলেন সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। কি বললেন? স্যার কিন্তু স্যার রিটেনে তো মার্ক বেশি, সেক্ষেত্রে ডিটেইলস করতে হবে না, নাহলে কি ফুল মার্ক দিবে? এটা ডিপেন্ড করে, রিটেনে মার্ক দিয়ে খুব বেশি তা না। 2.5 মার্কের অঙ্ক দেয় আপনি জানেন? একটা অঙ্কে ফুল মার্ক কখনোই দেয় না। তো 2.5 রিটেনটা মার্ক দেয়। আপাতত ইয়া করাই ভালো। সেটাই, রিটেন নিয়ে আপাতত আমরা না ভাবি, রিটেনের সময় রিটেন ভাবো। তাহলে অন্য কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমরা শর্টকাটে বিন্যাস সমাবেশ বের করার নিয়মটা শিখে গেলাম। কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আমি আরেকটু আগাই, একটু রিভাইজ করেন কিভাবে যেন করবো আমরা। 5c2 কিভাবে করবো? উপর হচ্ছে ফ্যাক্টরিয়াল দুইটা ছিল বলে আমরা দুইটার গুণফল নিব, আর নিচে হচ্ছে 2 আছে বলে ফ্যাক্টরিয়াল 2 নিব। আচ্ছা একটা কথা বলে নেই, যদি ভিডিওটা কেটে যায় তাহলে আপনারা কেউ অধৈর্য হবেন না, একটু ওয়েট করবেন। মেসেঞ্জারে 40 মিনিট পর কেটে যাওয়ার কথা, যেহেতু আমি আজকে রিনিউ করতে পারিনি। তো কালকে নেক্সট ক্লাসে আমরা রিনিউ করে ফেলবো আবার, মানে পেইড জুম ভার্সনটা। তো সেক্ষেত্রে আমি মেসেঞ্জার গ্রুপে আবার লিংক দিব, 40 মিনিট পর আপনারা আবার জয়েন করবেন। ওকে, কোনো মেসেজে গ্রুপে কোনো মেসেজ দিবেন না। এরপরে আমরা করবো, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এনপিআরটা আচ্ছা একটা একটা জিনিস লেখেন, লেখেন মনে রেখো, লিখে রাখেন মনে রেখো। মনে রেখো লিখে লেখেন এনপিআর সমান সমান এনসি এন মাইনাস আর। লিখেন আপনারা, পরে আমি ব্যাখ্যা করছি। এনসিআর ইকুয়ালস টু এনসি এন মাইনাস আর। একটা এক্সাম্পল দেই, যেমন যদি বলি 8c3 সমান সমান 8c8 মাইনাস 3, মানে কি 8c5। দেখেন 8 থেকে 3 n মাইনাস 8, 8 থেকে 3 বিয়োগ করলে থাকে 5, তার মানে 8c3 আর 8c5 এই দুইটার মান হচ্ছে সমান। মানে আমরা বলতে পারি 8c3 সমান সমান 8c5, আমরা বলতে পারি। ঠিক একই রকম বলতে পারি, লেখেন একইভাবে ধরেন 6c2 সমান সমান 6c4, এরকম, তাই না? আবার যদি বলে 11c9 সমান সমান 11c কত হবে? আমি একজনকে প্রশ্ন করব, আঞ্জুম আছেন, মেঘ কন্যা আঞ্জুম। আঞ্জুম বলেন যে 11c কত লেখা যাবে, এটা 11c9 এর সমান হবে। স্যার 11c2। থ্যাংক ইউ, আঞ্জুম ইজ ভেরি স্মার্ট। ওকে মিউট করেন। 11c2 লেখা যাবে, কেন বলেন তো? কারণ এই যে 11 থেকে 9 বিয়োগ করলে যা থাকে সেটা আমি এখানে লিখতে পারবো। এখন 11c9 আর 11c2 এই দুইটার মধ্যে কোনটা বের করা সহজ, কে বলতে পারেন? কেউ একজন বলেন, এই দুইটার মধ্যে কোনটা বের করা সহজ? So 11c2 রাইট, কেন বলেন তো? 10 into 11 10 into 11 রাইট, 11c9 বের করতে গেলে আমাকে যেন কি করতে হবে মনে আছে? প্রথম 9টা লিখতে হবে। কি আমরা লিখি 9টা, 11 থেকে শুরু করব, একটা করে কমবো 10, পরে কি
9, পরে 8, পরে 7, পরে 6, পরে 5, পরে 4, পরে 3। দেখেন তো 9টা হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9। আবার নিচে কি করব? ফ্যাক্টরিয়াল 9। ফ্যাক্টরিয়াল 9 মানে জানো কি? 1 থেকে 9 পর্যন্ত লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। অনেকগুলো সংখ্যা আমাকে লিখতে হলো। আর এলিফ্যান্সি 2 যদি আমি লিখতাম সংক্ষেপে, তাহলে কি লিখতাম বলেন তো? দুইটা নিলাম না, মাত্র দুইটা লিখতাম। দেখেন সমান সমান আগে দিয়ে দিই, সমান সমান যেতে হবে। এলিফ্যান্সি 2 এর মান কত? দুইটা নিব। কি কি? 11 আর 10। 11 into 10। আর নিচে কি নিব? দুইটা নিব, ফ্যাক্টরিয়াল 2 মানে 1 into 2। দেখেন তো এই মানটা আর এই মানটা কি সমান নাকি সমান না? 100 বার সমান। কেন সমান দেখেন তো? এই 9 দিয়ে আমি এই 9 কে কাটলাম, এই 8 দিয়ে আমি 8 কে কাটলাম, 7 দিয়ে 7 কে কাটলাম, 6 দিয়ে 6 কে কাটলাম, 5 দিয়ে 5 কে কাটলাম, 4 দিয়ে 4 কে কাটলাম, 3 দিয়ে 3 কে কাটলাম। কি রইলো বলেন তো? এইটুকু বেঁচে রইলো না? এইটুকু টিকে রইলো না? 11 into 10 by 1 into 2। দেখেন 11 into 10 by 1 into 2। বলেন কে বুঝেন নাই? তাহলে 11C2 আর 11C9 কিভাবে সমান হয়েছে এটা কি আপনারা বুঝতে পেরেছেন? কেউ একজন বলেন তো। শুধু কি বুঝতে পেরেছেন নাকি বুঝে আনন্দে উদ্বেলিত হয়েছে এবং ম্যাজিক মনে হয়েছে জিনিসটা? ম্যাজিক জি স্যার, স্যার ম্যাজিক মনে হয়েছে। ম্যাজিক। রাইট, ম্যাজিক। স্যার তাহলে স্যার এটা স্যার আমরা কখন অ্যাপ্লাই করব স্যার? যখন আর এর মানটা n এর কাছাকাছি থাকবে বা এরকম না, ফ্যাকাল্টি? এটা বলছি, আসতেছি আমি, মিউট করেন, আমি এখনই বলছি। অর্থাৎ আমরা বুঝলাম কি, যখন এই যে আর এর মানটা অনেক বড় থাকবে তখন আমার এই এত বড় মানটা না নিয়ে ছোট মানটা দিয়ে কাজটা করলে সহজ হবে। কিন্তু কত বড় হলে আমরা এই কাজটা করব সেটা হচ্ছে কি জানেন? অর্ধেকের কাছাকাছি হলে বা অর্ধেকের চেয়ে একটু কম হলে আমরা এই কাজটা করব। যেমন দেখেন, এটাকে আপনারা লিখতে পারেন টেকনিক 1 লিখেন। দেখেন টেকনিক 1। টেকনিক 1টা কি? যখন দেখেন, যখন আর এর মান n এর অর্ধেকের চেয়ে বড় হবে তখন NCR না বের করে n-r বের করব। বের করা সহজ, করব না, বের করা সহজ। এটা যেমন দিয়ে লিখি, উদাহরণ দেখেন, যেমন যেমন 7C5 এর চেয়ে 7C2 বের করা সহজ, এবং আমরা এটি বের করব। এটি মানে কোনটি? সহজটি, মানে 7C2 যে সহজ, এই সহজটি আমরা বের করব এবং আমরা স্যার জি বলেন। স্যার মার্কারের কালি মনে হয় আজকে একটু কম, এটা স্পষ্ট। মার্কারের কালি কম, কালি মার্কার আর ওই লাইটটা বোর্ডে পড়তে। এটা বোর্ডে পড়ো, সমস্যা নেই, এটা তো উপরে পড়তেছে তাই না? ওখানে তো আপনাদের
লেখা কি যায়? ওখানে তো আপনাদের যে লেখা আমাদের লেখা যায় না, থাকলে কি সমস্যা নাকি নিবাই দিলে ভালো ছিল একটা? না স্যার সমস্যা নাই স্যার, ঠিক আছে। স্যার কন্টিনিউ করেন। কিন্তু অনেক পরে এই জায়গায় শেষ করতেছে, এই জায়গায় তো আমাদের লেখা যাবে না। তো এখানে লাইট থাকলে আমার মনে হয় সমস্যা নাই, কিন্তু অন্য দিক থেকে এই লাইটটা কোনো ব্রাইট হবে। আমি একটা মার্কার নিয়ে আসি, মার্কারটা শেষ হয়ে গেছে, মার্কার নিয়ে আসি। এই বাক্যটা শেষ করে যাই এবং আমরা এটি বের করব। আমি অর্ধেক একটু বড়। অর্ধেক একটু বর্তমান মানটা 7 এর অর্ধেক হচ্ছে এটা স্যার হ্যাঁ বলেন। আচ্ছা আর এর মানটা n এর অর্ধেকের চেয়ে বড় হলে nc n মাইনাস r হবে। হ্যাঁ বলেন। সেইটাই স্যার, মানে এরকম টেকনিক দেখছিলাম তখন বুঝতে পারতেছিলাম না, মানে আগে কোরকম করতাম এটা বুঝতে পারতাম না, এখন বুঝতে পারতেছি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। আপনারা বুঝতে স্যার পারলেন? আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন প্রশ্ন বলুন। স্যার এটা যে স্যার মূল সূত্রটা ছিল স্যার, এই মূল সূত্রটারই কি স্যার টেকনিক স্যার এটা? হ্যাঁ মূল সূত্রটাই টেকনিক। এখন স্যার আমার প্রশ্নটা NCR equal to NC factorial n by factorial r into n minus r whole factorial, ওইটার সূত্রই হচ্ছে, ওইটা টেকনিকে। জি স্যার, এখন কথা হচ্ছে স্যার এই যে আর যে স্যার এক্সট্রা ছিল মানে হ্যাঁ। ফ্যাক্টোরিয়াল আর, এই হ্যাঁ। আরটা কই গেল স্যার? এর মানটা কই গেল? আরটা নিচে থাকবে তো, এক্সট্রা আরটা নিচে থাকবে তো, এই যেরকম এই যে বলেন তো 7c2 এর মান কত বলেন তো? 7c2 এর মান হচ্ছে 6 into 7 by 1 into 2, এই যে 7c2 এর মান হচ্ছে এটা। জি স্যার বুঝতে পারছি। জি এই স্যার যে বাড়তি যে ফ্যাক্টোরিয়াল আরটা বাড়তি, এটা বাড়তি নিচে রয়ে যাবে। যদি বলতাম আমরা npr কত, তাহলে ধরেন 7p2 এটা হইতো কত 6 আর 7c2 এটা হচ্ছে কত, এটা এই np2 যেটা 7p2 কে অনলি ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করলেই কিন্তু 7c2 বের হয়ে যায়। অর্থাৎ 7c2 টা নতুন কিছুই না, আপনারা যারা 7p2 বের করতে পেরেছেন ফ্যাক্টোরিয়াল বিন্যাসের 7p2 যেটা বের করেছেন তারা সমাবেশের 7c2 বের করতে পারে, খালি ওইটাকেই ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করে দিবেন। আচ্ছা এখনো বলেন, কেউ যদি পিছিয়ে পড়েন তাহলে আমরা অঙ্কে ঢুকতে পারবো না, আমরা এখন অঙ্কে ঢুকবো। তার আগে কেউ বলেন যে এখনো সামথিং সি সামথিং মানে NCR এর মানটা ক্যালকুলেটর ছাড়া বের করা এইটুকু বুঝেন নেই কি? এমন কেউ থাকলে বলেন প্লিজ। গোপন করবেন না, গোপন করলে নিজের ক্ষতি করবেন। এই 7c2 এর মান এটা কিভাবে হলো, এটা কিভাবে হলো এটা বুঝেন নি এমন কি কেউ আছেন? এখনো বলেন। থাকবে বললে ভালো হয় স্যার 7c2 এর মানটা। আচ্ছা 7c2 এখানে 7 আছে বলে আমরা 7 থেকে শুরু করব, এক করে কমাবো, কমিয়ে কোন পর্যন্ত যাব আমি জানি না। 7 পরে 6 পরে 5 পরে 4 পরে 3 পরে 2 একদম এক পর্যন্ত কমাতে পারি, কিন্তু আমার তো বলা আছে 2, এজন্য আমি 2 পর্যন্ত, 2 মানে কি দুইটা উপাদান। জি স্যার 7 আর 6 এই দুটাকে আমি নিচ্ছি। নট দ্যাট 7 থেকে কমে 2 পর্যন্ত কমবো এটা বলিনি কিন্তু। জি না 7 থেকে 2 পর্যন্ত কমবো এটা আমি বলিনি, বলছি 7 থেকে কমে দুইটা উপাদান নিচ্ছি, দুইটা উপাদান নেব। 7 এর পরে দুইটা উপাদান কে কে? 6 আর 7 এই দুইটা। জি স্যার। আর নিচে হচ্ছে 2 মানে কি ফ্যাক্টোরিয়াল 2। জি স্যার, তাহলে 7c3 হলে স্যার 7c3 হলে 7 into 6 into 5। হ্যাঁ রাইট, কিন্তু আপনারাই বলেন 7c3 কি করব বলেন তো? 7 into 6 into 6 into 5 তিনটা উপাদান নিলাম, ঠিক আছে বলে তিনটা নিলাম, আর নিচে নেব তিনটা 1 into 2 into 3। এটাই হচ্ছে 7c3 এর মান। আশা করি সবাই বুঝতে পেরেছে।
গট ইট। এই 7C2 এবং 7C3 এই দুইটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার একটু অঙ্কে যাব কি? আচ্ছা, অঙ্কে যাওয়ার আগে আরেকটু বেসিক ক্লিয়ার করি, আরেকটু এবার একদম ভিতরে ঢুকে যাই, আমরা ক খ গ ঘতে চলে যাই। বিন্যাসে যেরকম ক খ গ ঘ দিয়ে লাস্ট থিওরি, তারপর আমরা সরাসরি অঙ্কে চলে যাব। সমাবেশের অঙ্ক খুব একটা নাই, সমাবেশের তো একটা সূত্র, তো সমাবেশের সবই এক সূত্র হয়ে যাবে, সব মিলে ধরেন টাইপ হবে 2-3টা টাইপ হবে, বেশি টাইপ নেই। দেখেন সমাবেশের ক্ষেত্রে আমি যদি একটা উদাহরণ দিই, কি বলেছিলাম? ক খ গ ঘ এই চারটা থেকে চারটা করে নিয়ে কত ভাবে বিন্যস্ত করা যায়, কি বলেছিলাম? ক খ গ ঘ বলে যায়, আমরা চারটা উপাদান বলে যাই, একটু সহজ করি না? তিনটা উপাদান চিন্তা করে, তিনটা কি কি? ক খ গ এ বি সি, ধরেন এ বি সি, এই তিনটা উপাদানকে নিজেদের মধ্যে সাজানো যায় কত উপায়ে? সাজানো মানে কি? বিন্যাস। বিন্যাস হলে কি? নিজেদের মধ্যে মানে তিনজন উপাদানকে তিনজনের মধ্যে সাজানো যায় 3p3 উপায়ে। যখনই সমান হয়ে যাবে তখন সেটাকে আমরা 3p3 না লিখে কি লিখতাম? কেউ একজন বলেন। n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টরিয়াল স্যার। রাইট, ফ্যাক্টরিয়াল বলতাম। এটাকে আমরা বলতাম কি? ফ্যাক্টরিয়াল 3। আর ফ্যাক্টরিয়াল 3 কিভাবে বের করে? 1 2 3। আমরা দেখি কিভাবে, মানে কি 6, এটাকে 6 উপায়ে কিভাবে সাজানো যায় দেখো তো। a c b a c b c a c a b c b a, এই দেখেন 6টা হলো। এই 6টার বাইরে আর কোনো ভাবে তিনটা উপায় সংখ্যাকে আপনি ইচ্ছা করলে রিঅ্যারেঞ্জ করতে পারবেন না বা সাজাতে পারবেন না। কিন্তু এটা হচ্ছে বিন্যাস। এটা কি বললাম বলেন? এই পুরোটা হচ্ছে কি? বিন্যাস করলাম। বিন্যাস ব্র্যাকেটে 3টা থেকে 3টা, 3টা থেকে 3টা করে নিই, 3টি থেকে 3টি। কিন্তু যদি আমরা করি সমাবেশ, এটার বিন্যাস গুলো আন্ডারলাইন করেন, এখানে সমাবেশ। সমাবেশের ক্ষেত্রে কি ঘটবে জানেন? সমাবেশের ক্ষেত্রে আমার বলেছে 3জন মানুষ থাকলেই হলো, 3টা বন্ধু থাকলেই হলো। মানে ए बी सी जा, ए सी भी होता, बी एस सी होता, बी सी ए होता, एस के भी होता, सी भी होता। মানে এই 6টা জিনিসই বিন্যাসের ক্ষেত্রে আলাদা আলাদা, কারণ আগে পরে আছে। কিন্তু সমাবেশের মধ্যে মানে দলের ক্ষেত্রে এই তিনটা একই জিনিস। সমাবেশ মানে কি? দল বা গ্রুপ। আচ্ছা, এখন আপনাকে বলি, আমি যদি একটা প্রশ্ন করি যে ক্যারম খেলবে দুইজন মানুষ, হ্যাঁ, একজনের নাম হচ্ছে এ আর বি একটা পক্ষ, আর ক আর খ এরা দুজন একটা পক্ষ। এখন আমি যদি বলি এ আর বি এর সাথে ক আর খ খেলা যে কথা, এ আর বি এর সাথে খ আর ক খেললে কে জিতবে? মূলত কারা জিতবে? আমি ধরেন বলে দিলাম যে ক আর খ এ আর বি এর চেয়ে স্ট্রং। ক এবং খ মিলে যে দলটা হয় ক্যারামে, এই এ আর বি এর চেয়ে ক আর খ স্ট্রং। এখন আমি যদি ক আর খ ভুলে যাই, যদি আমি খ আর ক কে রাখি, তাহলে এ আর বি এর সাথে কে জিতবে? ক খ জিতবে না এ জিতবে? খ গ জিতবে স্যার, খ গ একই কথা। ক ক জিতবে, রাইট। জি মানে স্যার, ক আর জি খ স্যার, যে কথা, খ আর ক একই কথা। আমি আবার একই একটু কথা। দেখেন, রোল আমি মিউট যে করেন। এই যে একটা ক্যারাম বোর্ড আছে, এখানে মনে করেন এ আর বি একটা দল আছে, এ আর বি একটা দল আছে, আবার এখানে ক আর খ মিলে একটা দল আছে। এখন আমি যদি ক আর খ কে অর্ডার করি তাহলে কোনো সমস্যা আছে? একই তো দল। ক আর খ যে দল, খ আর ক তো একই দল। বলেন বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ সমাবেশের ক্ষেত্রে এই যে 3টা থেকে 3টা করে নিয়ে এই সমাবেশ সবগুলো মিলে কি একটাই বিন্যাস, একটাই সমাবেশ। মানে কি 3C3 = 1। কেন লিখলাম 1? কারণ এই তিনটা এ আছে, বি আছে আর সি আছে, এই তিনজন মিলে যে দল করা, ধরেন সাকিব, মুশফিক, তামিম, এই তিনজনের যে দল, ব্যাটিং এর দল যে স্ট্রং, যদি আমি বলি মুশফিক, সাকিব, তামিম একই কিন্তু দল, একই দল, তিনজনই মানুষ। আবার যদি বলি তামিম, সাকিব, মুশফিক, তাহলে কি একই দল হলো না?
আগে পরে নামো তো পরের কথা, কে আগে পরে না আগে নামবে কে পরে নামবে সেটা পরের কথা, কিন্তু দল তো ওই তিনজন মিলে একই দল, তাই না? বলেন কে তাহলে বুঝতে পারবে? তাহলে স্যার সমাবেশে মানে ক্রমর কোনো মানে গুরুত্বপূর্ণ নাই যে ক্রম থাকতে হবে এরকম, না Right. থাকলে চলবে। রাইট। বিন্যাসের সাথে সমাবেশের পার্থক্য হচ্ছে এই একটাই পার্থক্য, কি মানে সমাবেশের ক্ষেত্রে ক্রম কি আছে, আগে আছে না পরে আছে, কে আগে পরে এটা কোনো ফ্যাক্টর না, মোট তিনজন ওই তিনজনই আছে কিনা, অন্য তিনজন থাকলে আবার কি আলাদা সমাবেশ, কিন্তু ওই তিনজনই সব সময় আছে কিনা। আচ্ছা এখন আমরা তাহলে একটু দেখি যে কোথায় 363 মানে 1 না হয় এরকম একটা বিন্যাস আমরা দেখি, এরকম একটা সমাবেশ আমরা দেখি। ধরেন যদি বলা হয় 3টি থেকে 2টি নিতে হয়, ধরেন 3টি থেকে 2টি, 3টি থেকে 2টি, কিভাবে নেওয়া যায়, কিভাবে বিন্যাস করা যায়? দেখুন তো বিন্যাস কিভাবে করা যায়? ধরেন তিনটা উপাদান কি, এ বি সি, তিনটা উপাদান আছে তাই না? অনেকভাবে বিন্যাস করতে পারি, কিভাবে দেখেন এ বি এটা কি একটা বিন্যাস, আবার বি এ এটা একটা বিন্যাস, এ সি এটা একটা বিন্যাস, সি এ এটা একটা বিন্যাস, বি সি এটা একটা বিন্যাস, সি বি এটা একটা বিন্যাস। আর কি কোনো বিন্যাস আছে? দুইটা করে, তিনটা থেকে তিনটা উপাদান আছে এবিসি, এখান থেকে দুইটা করে নিয়ে সাজাইতে বলছে আগে করে নিয়ে, এই দিন এই ছয়টার বাইরে কি আর কোনো বিন্যাস পাওয়া যায়? কেউ কি বলতে পারেন একজন? না স্যার। যায় না। তাহলে আমি কি রাখলাম, কি বুঝলাম, আমি প্র্যাকটিক্যালি কি বুঝলাম, 3p2 সমান সমান 6, আমরা এই ছয়টা উপাদান পাইলাম তাই না, ছয়টা। এবার আমরা দেখি সমাবেশ কি হয়। সমাবেশে কি হয়েছে বলেন তো, এই এ বি যে কথা সমাবেশের ক্ষেত্রে খেয়াল করেন, সমাবেশের ক্ষেত্রে এ বি যে কথা বি এ একই কথা, তাহলে এই দুটো মিলে কি একটা, এই সমাবেশের ক্ষেত্রে এটা মিলে একটা, এই দুটো মিলে একটা, আবার এই দুটো মিলে কি আরেকটা, মানে সমাবেশ হতে পারে এ বি এটা একটা সমাবেশ হতে পারে, এ সি এটা একটা সমাবেশ হতে পারে, বি সি এর আরেকটা সমাবেশ হতে পারে, আর কোন সমাবেশ হতে পারে না। কারো কোনো প্রশ্ন আছে বলেন? স্যার আছে স্যার। বলেন প্রশ্ন বলেন। স্যার তাহলে কি স্যার হচ্ছে বিন্যাস সমাবেশের দ্বিগুণ এই টাইপের কিছু স্যার? কোন কোন ক্ষেত্রে দ্বিগুণ, কোন কোন ক্ষেত্রে 3 গুণ, এটার ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে, কোন সময় 3 গুণ হতে পারে, 10 গুণ হতে পারে, 99 গুণ হতে পারে। আর কোনো প্রশ্ন? এই অঙ্কের ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে, কিন্তু কোন কোন অঙ্কের ক্ষেত্রে দ্বিগুণ হবে না, এখন কি করবেন? আচ্ছা আমি আপনার প্রশ্ন উত্তরটা দেই। যদি বিসিএস প্রিলিমিনারিতে কোশ্চেন আসে বিন্যাস সমাবেশের কত গুণ, আনসারটা কি হবে বলুন তো? যে বলতে পারবেন তার আইকিউ আমি বলবো 100 এর মধ্যে একদম 99.99। কেউ কি বলতে পারেন বিন্যাস সমাবেশের কত গুণ? হ্যাঁ অপশন দেন। স্যার আর গুণ, আর ফ্যাক্টোরিয়াল গুণ আর কি, ওই যে স্যার ফ্যাক্টরিয়াল আর গুণ, ফ্যাক্টরিয়াল আর গুণ। সেলিব্রিটি 1 স্যার। এই তো সেলিব্রিটি আমার টেক্সট ইঞ্জিনিয়ার আমার জাতি ভাই, শুনুন আমি বলি, একটু আগে কিন্তু লিখে দিয়েছিলাম, আপনারা কেউ ধরতে পারেননি। আমি যে বিন্যাস সমাবেশ একটা ছক করেছিলাম না পার্থক্য, এখানে বিন্যাস আর সমাবেশের সম্পর্ক দেখাইছিলাম না, ওখানে বামপক্ষে কি লিখেছিলাম মনে আছে? এনপিআর সমান সমান ফ্যাক্টরিয়াল আর ইনটু এনসিআর, মনে আছে? বিন্যাসটা হবে সমাবেশের আর গুণ না, ফ্যাক্টরিয়াল আর গুণ, রাইট? জি স্যার। রাইট। তাহলে বলেন এই যে এখানে দ্বিগুণ কেন হলো বলেন তো? কারণ সংখ্যাটা কি বলেন তো, এই যে 3c2 এখানে 2 আছে না, 2 মানে কি আর ফ্যাক্টরিয়াল 2 মানে কি 2 না, এই অঙ্কের ক্ষেত্রে দ্বিগুণ হয়েছে ফ্যাক্টরিয়াল 2 এর জন্য দ্বিগুণ হয়েছে। কিন্তু যদি এমন থাকতো যে তিনটা থেকে দুইটা না নিয়ে যদি বলতো
10টা থেকে 5টা করে নেন, কি বলতো 10p5 আর 10c5। এখন বলেন তো এই 10c5 এর চেয়ে 10p5 কত গুণ বেশি হবে বলেন তো, কে বলতে পারেন আগে দেখি? 5 ফ্যাক্টোরিয়াল আর কি। রাইট, 5 ফ্যাক্টরিয়াল মান কত? 120। 120 তার মানে 10c5 এর চেয়ে 10p5 120 গুণ বেশি। বুঝতে পেরেছেন? আরেকটু আরেকটু একটা সংখ্যা তৈরি দিই, আজকে অঙ্ক না করলে কোনো লস নাই, এগুলো আপনাদের কাজে লাগছে তাই না? কি আপনাদের কাছে কারো কি মনে হচ্ছে যে টাইম ওয়েস্ট হচ্ছে? স্যার জোস জোস স্যার জোস। এটা এখন কাজে লাগবে। আপনি অঙ্ক তো প্র্যাকটিস বইতে ইন্টারনেট গাইড থেকে করতে পারবেন। আমার এই থিওরিগুলো যদি ভালো করে বুঝেন তাহলে আমার অঙ্ক করা লাগবে না, একটাও প্র্যাকটিস অঙ্ক করা লাগবে না, ইন্টারনেটে গাইড দেখে নিজে নিজে রিডিং করবেন, দেখবেন সব বুঝি। খালি এগুলো বুঝেন। স্যার রিটেনও হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ রিডিং হয়ে যাচ্ছে, এখানে এগুলোই লাগবে। আচ্ছা দেখেন তো আমি এই আহ আচ্ছা আগে মুখে মুখে বলেন তো 4b3 এর মান কত? 4b3 24। কেন? 4টা থেকে 3টা করে নিব, 4 × 3 × 2 3 × 6 424, তাই না? আবার ফ্যাক্টরিয়াল 4 এর মান 24, কারণ কি ফ্যাক্টরিয়াল 4 এ 1 থেকে 4 পর্যন্ত কোন ফল, ওই 1 এর মান নাই, এজন্য 4b3 এর মান যা ফ্যাক্টরিয়াল 4 এর মানও তা। আমরা 4b3 বের করি। হ্যাঁ ধরেন a b c d 4টা উপাদান আছে, এটা থেকে আমরা 4b3 বের করি, কি হয় a b c a একটা বিন্যাস, একটা সমাবেশ, তাই না? 4টা সমাবেশ বলেন, আগে বিন্যাস পড়ে আগে 4টা সমাবেশ বলেন দেখি। এই এ বি সি ডি 4টা উপাদান থেকে কি কি দল গঠন করা যায় বলেন তো দেখি। হ্যালো, তোকে আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার জি স্যার। আচ্ছা এই বি সি 4টা থেকে আমি 3জন মানুষ করে একটা দল গঠন করব। আমি একটা দল গঠন করেছি এ বি সি, আর কি কোনো দল গঠন করা যায়? কেউ কি বলতে পারবেন? 4 এসিডি স্যার, এসিডি। এসিবি রাইট, আমি বলি দাঁড়ান দাঁড়ান, কি না কি বললেন আবার বলেন। স্যার 4 স্যার এসিডি এসিডি স্যার। এসিডি রাইট, এসিডি এ সি ডি দেখলাম। আর কোন দল গঠন করা যায়? বিসিডি স্যার বিসিডি। রাইট, বিসিডি হবে। বিসিডি। আর কোন দল গঠন করা যায়? এবিডি 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 রাইট। এবিডি। আর কোন দল গঠন করা যায়? বিডিসি। তো স্যার বিডিসি রাইট, দাঁড়ান একজন বলেছে বিডিসি, এই দেখেন বিডিসি আর বিসিডি একই দল। একই কথা। আগে পরে তো পরে দরকার নেই আমার, বিডিসি আর বিসিডি একই দল। দেখেন আর কোন দল গঠন করা যায় কি? না স্যার এই 4টাই তো। না স্যার এই 4টা কি বলেন তো? এই 4টা হচ্ছে কি? এটা 4টা হচ্ছে দল। কি? এই 4টা হচ্ছে কি সমাবেশ। জি এই স্যার। 4টা হচ্ছে এই দেখেন 4c3 হচ্ছে এটা। 4টা ছিল এবিসিডি, আমি 3টা করে নিয়েছি, এবিসি একটা হয়েছে, এরকম 4টা হয়েছে। তাহলে 4c3 এর মান আমরা প্র্যাকটিক্যালি অঙ্ক করে পেয়েছি কয়টা উদাহরণ দিয়ে, আর সূত্র দিয়ে কয়টা হয়? সূত্র দিয়েও 4ই হবে, তাই না? 4 জি স্যার। 4c3 এর মান কি 4ই হয় না? কিভাবে 4 হয় দেখেন তো, ওই যে 4c3 এর মান মান কার সমান বলেন তো? 432 4c1 এর মান সমান না? জি স্যার। 4c3 আর 4c1 সমান, একটু আগে আমরা দেখিয়েছি তাই না? জি স্যার। 4c1 এর মান কত? একটা উপাদান মানে কি শুধু 4, আর নিচের একটা উপাদান মানে শুধু 1, মানে কি শুধু 4 না? জি স্যার। বোঝেন নাই কেউ বলেন? বুঝতে পারছি। তানিম মিউট করেন নাই, তানিম একটু মিউট করেন। স্যার মিউট স্যার, মিউট করা স্যার। 4c3 এর মান হচ্ছে 4, আমরা দেখেন মানে সূত্র দিয়ে 4c3 এর মান 4 পেয়েছি, আবার প্র্যাকটিক্যালিও এই 4টা উপাদান থেকে 3টা করে নিয়ে আমরা দেখিয়েছি প্রমাণ করে যে হ্যাঁ 4c3 এর মান আসলে 4। আবার 4p3 এর মান সূত্র অনুযায়ী কত? 4p3 এর মান কত সূত্র অনুযায়ী? 4 × 3 × 2
তিনটা নিব 4 জি 3 স্যার মানে 4 4 ইন্টু ইনটু 3 ইন্টু 2 2 মানে কি 24 না? 24 জি স্যার কিভাবে 24 হবে একটু প্রমাণ করে দেখাই। সমাবেশ বিন্যাস কিভাবে 24 হয়? সমাবেশ হচ্ছে 4টা আর বিন্যাস হচ্ছে প্রতিটাকে আমি আবার বিন্যস্ত করব কিভাবে দেখেন তো। জি স্যার এ সি বি একটা বিন্যাস, বি এ সি একটা বিন্যাস, বি সি এ একটা বিন্যাস, সি এ বি একটা বিন্যাস, সি বি এ একটা বিন্যাস। মানে কি কয়টা পেয়েছি? 6টা না? 6টা স্যার একটা থেকে 6টা একটা সমাবেশের জন্য বিন্যাস পেয়েছি সরি 6টা। 6টা একটা সমাবেশের জন্য বিন্যাস পেয়েছি 6টা। তাহলে 4 6টা এবং 4টার জন্য আরো 6টা করে পাবো না? 24টা এখানে 6টা, এখানে আরো 6টা, এখানে আরো 6টা, এখানে আরো 6টা। মানে মোট কত? 4 6 24টা, তাই না? জি স্যার তার মানে 4টা হচ্ছে সমাবেশ। সরি, সমাবেশ হচ্ছে 1 2 3 4, 4টা হচ্ছে সমাবেশ। একটা সমাবেশ আর জি স্যার বিন্যাস কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জি স্যার 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 তাই 24 রাইট? জি স্যার তার মানে কি দেখেন 4 সি 3 তার মানে কি? ঠিক আছে। 6 আচ্ছা বলেন তো এই 24 এর সাথে 4 কত গুণ? তার সাথে কত গুণ দিলে 24 হয়? 6 গুণ কি আছে না এখানে? তাহলে ফ্যাক্টরিয়াল 3 গুণ। দেখেন তো জি মিলে স্যার কিনা? 4 জি ইনটু স্যার ফ্যাক্টরিয়াল 3 এর মান কি? 3 ইনটু 2 6 ইনটু 1 মানে কি 24 হইছে? 24 হইতেই হবে। এবার জি বিন্যাস স্যার সময় আপনাদের চোখে একদম ঝকমকা তাই না? চকচকা ঝকচকা। আর জি কোনো স্যার পার্থক্য আছে? না স্যার তো মনে হচ্ছে না আমার তো ইজি লাগছে তাহলে বিন্যাস আর সমাবেশ সবাই একদম মাথার মধ্যে এখন একদম মানে কল্পনায় ইজিলি বোঝা যায় না? জি স্যার ভাইয়া লাস্টে 3 ফ্যাক্টোরিয়াল একটু বুঝাই দেন। মানে 24 এর ক্ষেত্রে 4 এর সাথে 3 ফ্যাক্টোরিয়ালটা যে নিলাম এটা কি বেসিসে নিলাম? এই যে এটা নিচেরটা নিচের নিলাম না, কোনটা এটা ভাইয়া? এটা নেইনি। এটা আমি দেখাইছি। যদি আমাকে জিজ্ঞেস করা হতো যে ভাই ফ্যাক্টরিয়াল 4 পি 4টা 3 থেকে 3টা উপাদানের বিন্যাস করলে কত গুণ হতো? কত হতো? 3 আর সমাবেশ করলে কত হতো? আর সমাবেশের যে বিন্যাসটা আসলে কত গুণ বেশি হবে? বিন্যাসটা সবসময় সমাবেশের চেয়ে হয় কিছু বেশি হয়, অনেক সময় সমানও হয়। কিন্তু বিন্যাস কখনোই সমাবেশের চেয়ে কম হবে না। কারণ প্রত্যেকটা সমাবেশে কি একটা একটা করে বিন্যাস। মনে রাখবেন সবাই। এটা এই যে ইন্টারমিডিয়েট জ্ঞানমূলকে আসতে পারে, বিসিএস এ আসার কথা না। যদি আসে ডিপার নলেজ। প্রত্যেকটা সমাবেশে একটা একটা করে কি বিন্যাস। কিন্তু প্রত্যেকটা বিন্যাসই একটা একটা সমাবেশ নয়। এখানে দেখেন এই অঙ্কের ক্ষেত্রে 6টা বিন্যাস মিলে হইছে একটা সমাবেশ। কিন্তু প্রত্যেকটা বিন্যাস নিজে কি একটা করে সমাবেশ। আচ্ছা, মানে যখন আপনি যেটা বললেন এটা সেটা কোত্থেকে এসেছে মানে কত গুণ? এটা আমি আবার বলেছি যতটা করে উপাদান নিব তার ফ্যাক্টরিয়াল গুণ। আমাকে বলেছে মোট উপাদান ছিল 4টা, আমাকে নিতে বলা হয়েছে 3টা করে। আমি 3টা উপাদান যে নিব এই জন্য এই 3 এর ফ্যাক্টরিয়ালই হচ্ছে সেই গুণের সংখ্যা যে কত গুণ বেশি হবে। এখানে 3 আছে বলে আমি এই যে 4 কে ফ্যাক্টরিয়াল 3 দিয়ে গুণ করলে সেটা ওই বিন্যাসের সমান হয়েছে। এই 4টা কি? এই 4টা হচ্ছে সমাবেশ। আর এই 24টা কি? এটা হচ্ছে বিন্যাস। জি স্যার এই সমাবেশটাকে এই 3টা করে নিছি না? এই জন্য জি এর স্যার ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করেছি বলেই গুণ করলে এটা কি হয়ে যাবে? সমাবেশ সমান এই বিন্যাসের সমান হয়ে যাবে। সমাবেশকে ফ্যাক্টরিয়াল 3 দিয়ে গুণ করলেই বিন্যাসের সমান হয়ে যাবে। বুঝতে পেরেছেন আপু? জি ভাইয়া বুঝছি। আচ্ছা 40 মিনিটের বেশি হয়নি, কাটে না কেন? আপনার মনে হয় স্যার কমপ্লিমেন্ট দিছে আজকে। আচ্ছা, নাকি ওর বোধহয় ডাটাবেসের মধ্যে ভুলে গেছে যে একজন লোক পেমেন্ট করেছিল তার 1 মাস পার হয়ে গেছে। না নাকি স্যার আমার মেবি ক্লাস ওদের খুব ভালো লাগছে, ওরা বোধহয় আমার ক্লাস মন্ত্রমুগ্ধের মতো দেখছে বোধহয়, তাই না? জি স্যার জি ওরা স্যার বুঝে গেছে স্যার আপনি সেলিব্রিটি। আমি যে কত মানে এটা ওই যে জুমের যে অথরিটি আছে ওরা বুঝে গেছে। ভাইয়া আপনি বোর্ড মুখে একটা জিজ্ঞাসা করেছিলি আপনার আগের ক্লাসগুলো বিশেষ করে বিন্যাসটা এটা তো ইউটিউবে এখন আপলোড দেন নাই। মানে আমার তো মিস হয়েছে, আমি তো ইউটিউব দেখে ক্লাসটা করি আর কি। বিন্যাসের আগ পর্যন্ত যতগুলো ক্লাস করেছি সবগুলো ইউটিউবে আপলোড দিয়েছি। হ্যাঁ ওটা পেয়েছি ভাইয়া, বিন্যাসটা বিন্যাসটা কথা দিতে পারিনি বলছি। কারণ হচ্ছে কি আমার ল্যাপটপের প্রবলেম ছিল, যে আজকে আজকে ল্যাপটপে রেকর্ড ওকে করছি। ওকে ঠিক আছে একটু কাইন্ডলি দিয়ে দিও। এটা আপনি তো পেইড মেম্বার না, আপনি ইয়া পাবেন, আপনি ভিডিওটা আমাদের যে গ্রুপ আছে সিক্রেট গ্রুপ যেটা ব্যাচ 1 নামে একটা গ্রুপ আছে, আপনি আমাকে মেসেঞ্জারে নক দিন, আমি আপনাকে করে। ও সরি আপনার তো ফেসবুক অ্যাকাউন্ট নাই, আপনি সেমন্তি বলছেন না? আমি পূর্ণতা বলছি ভাইয়া। পূর্ণতা, তাহলে তো আপনি জানেন, আপনি তো গ্রুপে আছেন।
আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আমাদের সিক্রেট গ্রুপে আগের লেকচারগুলো ভিডিও দেওয়া আছে। সেমন থেকে আজকে জয়েন করেছেন? জি স্যার, আপনার তো ইউটিউব, আপনার তো ফেসবুক নাই, যার আমি কারণে ফেসবুক ইউজ করি না 1.5 বছর যাবত, আমার পার্সোনাল কিছু রিজন। আপনি কি বিন্যাসের 3টা ক্লাসই করেছেন? জি তাহলে সমস্যা নেই, তাহলে আপনি ধরতে পারবেন। এর আগের ক্লাসগুলো যদি আপনি দেখতে চান, মানে আপনি জয়েন করার আগে যে ক্লাসগুলো আমি করেছি সেগুলো ইউটিউবে। স্যার কোয়েশ্চেন ছিল একটা, স্যার আইসিটির ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছিলাম, আমাদের বিজ্ঞান আর আইসিটির ব্যাপারে, এটা কি আমাদের ক্লাসটা কি এখনই শুরু হবে? এখন শুরু যদি দাঁড়ান, বিসিএস প্রিলিমিনারি যে আগস্টের 15 তারিখের পরিবর্তে অক্টোবরের 16 তারিখ হবে একটা ঘোষণা, কালকে আমি এটা নিউজ পেপারে দেখলাম। এটা কি ফাইনাল হয়েছে, মানে বিবিএস এর ওয়েবসাইটে কি দিয়েছে? বিপিএসসি ওয়েবসাইটে স্যার এখনো অফিসিয়ালি দেয়নি, বাট সব জায়গায় আর কি তারা বিপিএসসি সূত্র ধরে কয়েকজনের নাম দিয়ে মেম্বার বা স্যারের সৌরভ স্যারের নাম দিয়ে বলছেন আর কি। এটা কি সত্য, মানে একদম কনফার্ম? যদি কনফার্ম হয়ে থাকে তাহলে আমি খুব রিসেন্টলি শুরু করব, আর যদি কনফার্ম না হয়ে থাকে তাহলে আসলে এখন শুরু করে আমি কোর্সটা ইয়ার আগে শেষ করতে পারবো না, এই জন্য আমি শুরু করবো না, যেটা আমি ভাবছি আর কি। স্যার আমি আমার পার্সোনাল যেটা মনে হয়, আমাদের পরীক্ষার হলে তো অনেক রকমই ভুল হতে পারে, তো মানে পড়াশোনা করলে পড়ো, বাট প্র্যাকটিসের সাথে সাথে রিভিশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি আগে শুরু করেন, আমাদের তো আবার রোজার মধ্যে পড়াশোনাটা হবে মানে খুব ভালো হবে, সবাই পড়তে পারবো এমন তো কোনো মানে গ্যারান্টি নেই। ইন দ্যাট কেস আপনি যদি একটু বইগুলো বলেন বা গাইড করেন তাহলে আমাদের একটু ভালো হয়। ভালো হবে না খারাপ হবে? রোজার মধ্যে কি পড়াশোনা বেশি হয় না কম হয়? আমার ক্ষেত্রে খুব একটা বেশি ভালো হয় নাই, বাট আমার সবসময় ইউনিভার্সিটিতে রোজার মধ্যেই পরীক্ষা হতো, দেখা যেত। সো স্যার আমাদের মানে লেথার্জি চলে আসে। অঙ্ক যাওয়ার আগে আমরা একটু আলোচনাটা করে নিই। যারা একদম সিগনিফিকেন্ট মেম্বার, যারা সবসময় রেসপন্স করেন, রায়হান, তারপর সেমন্তী, তারপর সাইদ, শফিক, রফিক, আপনারা কয়েকজন একটু সাজেশন দেন তো কি করা যায়। রোজার মধ্যে আমরা কোন সময় ক্লাসটা নিতে পারি? রোজার মধ্যে ইফতারের পরে এই সময়ে কি ক্লাস নেওয়া যায়? মানে সবাই টায়ার্ড থাকবো না কি, ব্যাপারটা কি বলেন? স্যার অনেক টাফ হয়ে যাবে স্যার, তার মধ্যে তারাবির নামাজ তো স্যার আছেই স্যার। এখন তারাবির নামাজ কি করা যায় বলেন তো? স্যার সকালের দিকে বা 9টার পরে অলমোস্ট সবাই উঠে যায়, আই থিংক যারা সকালে নামাজ টামাজ পড়েন তারাও তো উঠে যান। এটা যদি আপনার এখন স্যার অফিস আছে, আই আন্ডারস্ট্যান্ড এটা, বাট তার আগে দিয়ে বা ইফতারের আগে যদি আমরা বসতে পারি, যদি টাইম হয়, তখন কি বিকাল 3টার দিকে করা যায় কিন্তু, তাই না? না ভাইয়া, ভেরি টাফ টাইম। স্যার আমি একটু কথা বলতাম। প্রিপারেশন আছে, ফ্যামিলিতে টাইম দেওয়ার ব্যাপার আছে। কে বলছেন আমি একটু কথা বলতাম? ভাইয়া আমি স্যার আমার প্রশ্নটা করে ফেলেছি আপুটা। স্যার আমরা যারা সংসার, এই ক্ষেত্রে একটু সমস্যা আর কি, পরিবার আছে তো, বাচ্চা কাচ্চা আছে, তো এই জন্য আর কি বিকালে সমস্যা। বিকালটা সমস্যা না? জি স্যার। জি স্যার, ওই স্যার বেগুনি চপ এগুলো ভাজতে হবে তো। আচ্ছা সকালটা তারাবির নামাজের পরে মনে হয় ভালো হতো স্যার, তারাবির নামাজের পরে, মানে এটা একটা ভালো বুদ্ধি, মানে 10টার দিকে। হ্যাঁ এটা করা যেতে পারে 10টায়। তারাবির নামাজ তো মানে 8টায় 8:30 শুরু হয়ে যেত। 10টার আগে স্যার কমপ্লিট হয়ে যায়, 8:30 10টার মধ্যে আর কি শেষ হয় মোটামুটি। 10টা প্রথম কয়েকদিন স্যার একটু দেরি হয়, কারণ স্যার একটু হয় তো, ওই যে বড় বড় পাড়া, এর জন্য একটু দেরি হয়। স্যার আরেকটা কথা, স্যার একদিন পরে নামাজ, এরপর হচ্ছে এগুলো কন্টিনিউ করে না কেউ। আচ্ছা আমি একটা কথা বলি, যারা 20 রাকাত তারাবি পড়েন, তারা যে 20 রাকাত কনফার্ম, এটা কিন্তু কোনো ইয়েতে নাই। যদি আমি আলেম না, আমার বলা ঠিক না, ফতোয়া নিজে থেকে দিচ্ছি না, আমি অনেকগুলো আলেমী দিয়ে দেখেছি যে অনেকে বলেছেন যে তারাবি 8 রাকাত, কেউ বলেছেন 12 রাকাত পড়লেও চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 12 রাকাতও পড়েছেন, 8 রাকাতও পড়েছেন, 20 রাকাতও পড়েছেন। মানে কেউ যদি বলেছেন আমি, হ্যাঁ স্যার একটা কথা হচ্ছে, মানে রাসূলের যুগ হচ্ছে এটা আপনার মানে জামাত সহকারে পড়া নাই, মানে পার্সোনালি পড়তো। এটা হচ্ছে ওমর যুগ থেকে চালু হয়েছে। জি স্যার। তো পার্সোনালি বললে কিন্তু তারাবির নামাজ 12টা 11টার পরেও পড়া যায়। আচ্ছা এটাও কথা না। কেউ যদি বলে যে না আমি খতমে তারাবি পড়বো, মানে আমি কোরআন পুরা খতম করবো আর কি, একদম ইয়ের সাথে, ইমামের সাথে পুরা 30 দিন 20 রাকাত করে পড়বো, এরকম যদি কেউ থাকেন, তাকে যদি আমি সুযোগ দিতে দেওয়ার জন্য যদি বলি যে না আমি রাত 10টার সময় ক্লাসটা নিব, এটা কি সম্ভব হবে? আমার তো ধারণা সেই লোকটা কোনোদিনই 20 টাকা তারা সারাদিন রোজা রেখে সন্ধ্যার পরে ইফতার করার পর এমনি টায়ার্ড লাগে, শরীর ভারী হয়ে যায়, তারপরে 20 টাকা তারাবির নামাজ পড়ে এসে আরো 2-3 ঘন্টা এই ম্যাথ লোড নিবে, এটা আমার পক্ষে মনে হয় অমানবিক মনে হয়। কেউ কি আছেন এরকম যে 20 টাকা তারাবি পড়বেন? আমি নিজে পড়বো না,
আমি হয়তো স্যার 8 টাকা স্যার আমি না, স্যার, স্যার পড়ি ইনশাল্লাহ, স্যার ইনশাল্লাহ, আমি ইনশাল্লাহ। স্যার সবসময় স্যার পড়ি, কিন্তু স্যার আপনার ক্লাস আসলে কেন জানি স্যার এনার্জি আইসা পড়ে, ঠিক আছে না স্যার, পাওয়ার মানে কথা না। ঠিক আছে, প্রতিদিন একটা করে পাম রায়হানের কাছ থেকে পাই, আজকে পেলাম আর কি। ধন্যবাদ রায়হানের পামটার স্যার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের তাহলে কি আইসিটি বা বিজ্ঞানের ক্লাসটা কি নেক্সট মান্থে হবে না? মানে যেহেতু আমার মনে স্যার হয় যে আমাদের রোজার টাইমটা মধ্যে, নিয়ে একটা ঝামেলা হচ্ছে। রাইট, রোজার মধ্যে তো একটা বেশি টাইমে হচ্ছে না, তাই না? আইসিটির একটা ব্যাচ শুরু করা যায় অ্যাকচুয়ালি। স্যার আমরা যদি একটু টাইমটা মানে ডিভাইড করে নেই ইন দ্যাট কেস, একসাথে যখন আর কি, আপনি যেহেতু 2 ঘন্টা এখন ক্লাস নিচ্ছেন স্যার, এটা ইটস এ ভ্যালিড পয়েন্ট যে তারাবি পড়ার পর যদি 10টার দিকে ক্লাস হয়, 2 ঘন্টা কি কন্টিনিউ করা যাবে কিনা, রাত্র 12টা পর্যন্ত সবাই পারবেন কিনা, এটা একটা বিষয়। আমার পক্ষে কোনো আমার পক্ষে জন্য কোনো ব্যাপার না, কিন্তু আপনারা পারবেন না। আইসিটি থেকে মেয়াদ অনেক গুরুত্বপূর্ণ স্যার, আইসিটি থেকে মেয়াদ অনেক গুরুত্বপূর্ণ। দুইটাই ভাই, শুধু একটা ছাড়া একটাতে কাজ হবে না। দুটাতে ইকুয়াল নাম্বার কিন্তু কম্পিউটার আর আইসিটি তে। হ্যাঁ, কম্পিউটার আইসিটি আর আইসিটির সাথে আবার স্যার বিজ্ঞানও কিন্তু আছে, মানে অনেক বেশি ম্যাথের চেয়ে ওখানে অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তাহলে তো মানে 30 ভূগোলও নাম্বার চলে আসছে। নৈতিকতাও থাকে, অনেক কিছু চলে আসে তাইলে। হ্যাঁ, ভূগোলের অনেক কিছু তো বিজ্ঞানে চলেও আসে। আবার ভূগোল কিন্তু আমাদের কভার হয় জেনারেল নলেজের সাথে, যেটা স্যার আমাদের একটা ভিডিওতে খুব ভালো বুঝিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ স্যার আমার একটা কথা, স্যার আমাদের ম্যাথের মানে বেচ এটা তো আপনার রাত্রেই চলবে 9:30টায় রমজানের সময় স্যার। এটা তো আলোচনা করছি 9:30 চলবে কি না, কারণ 9:30টার সময় তো অনেকে তারাবি পড়েন, সেক্ষেত্রে অনেকে তারাবি পড়ে আস্তে আস্তে 10টা বেজে যাবে, সেক্ষেত্রে করা যাবে কিনা। এছাড়া আমি আসলে ভালো কোনো সময় দেখছি না, হয়তো বিকালে, মানে শুনেন, অফিস থেকে রোজার মধ্যে আমাদের অফিসে কোনো কাজ নাই অ্যাকচুয়ালি। রোজার মাসে অফিস আসলে এমনিতেও ঢিলেঢালা ভাবে চলে, তার উপর আবার করোনার জন্য সরকার লকডাউন হালকা দিতে, মানে অলরেডি আমি আজকে নির্দেশনা পেয়েছি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, একটা পাস হয়েছে যে অফিসে 50% লোকের সমাগম করতে হবে, ফুল অ্যাটেন্ডেন্স থাকা যাবে না অফিসে। তো সবকিছু সীমিত করা হচ্ছে, মানে অফিস কিন্তু সামনে রোজার মাসে আমার মনে হয় এমনিতেও ঢিলেঢালা হয়ে যাবে। স্যার সেক্ষেত্রে এখানে একটা কথা স্যার, আপনি তো কথাটা স্যার শেষ করে দেন প্লিজ, কথাটা শেষ করে দেন। সেক্ষেত্রে আমার পক্ষে আর্লি চলে আসা সম্ভব, মানে বিকাল 3টার মধ্যে চলে আসা সম্ভব হবে, কিন্তু আপুরা তো ম্যাক্সিমামই 3টা 3:30টার সময় বিকালে ক্লাসটা করতে প্রস্তুত না, কারণ বিকালে তাদের পারিবারিক কাজ থাকে, ফ্যামিলি গোছাতে হয়, বাচ্চা দেখতে হয়, ইফতার রেডি করতে হয়, আপুদের এই সমস্যাটা আছে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সমস্যা। সুতরাং আমার কাছে মনে হয় যে এই সমস্যাটার চেয়ে, বিকালের সমস্যাটার চেয়ে আমরা রাতে একটু কষ্ট করে পড়ি, আমরা 10টা থেকে টাইমটা দিই, যারা স্যার পড়ে রাতেই তারা নেন তারা স্যার, স্যার ক্যাডার হইতে চাইলে কিছু স্যাক্রিফাইস করতে হবে, তাই না? হ্যাঁ, আর রাতেই আমি নেন যে স্যার। 9:30 শুরু করি, আমি তো এমনিতেই 9:30 থেকে অনেক সময় 11:30 পর্যন্ত কন্টিনিউ করি না? আমি তো 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা অনেক সময় এমনিতেই নিই। সেক্ষেত্রে আমি 10টা থেকে 11:30 পর্যন্ত কন্টিনিউ করলাম, আধা ঘন্টা পরে শুরু করলাম, কিন্তু আমি 11:30 পর্যন্ত কন্টিনিউ করলাম, তাই না? কি বলেন? জি স্যার, ওইটাই স্যার, আর ওইটাও কথা না হ্যাঁ স্যার, জি আপনি স্যার, জাস্ট এটা ঠিক সপ্তাহে কথা স্যার বলেন। 3 দিন ক্লাস নিবেন, সো এটা খুব একটা টাফ হবে না, আপনি তো আর সব দিনই নিবেন সেটাই না স্যার, সেটাই জাস্ট 3 দিন এটা কোনো ম্যাটার হবে না স্যার। আর আপনাদের জন্য কঠিন হবে না, আপনারা জায়গায় বসে শুধু শুনবেন, ঘুমে ধরলে 10 মিনিট ঘুমায়ও নিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথাটা চিন্তা করেছেন, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, আর অফিস করব, অফিস করে এসে রোজা রেখে অফিস করে এসে তারপর আবার ক্লাস নিব, এটা আমার আমার কথাটা একটু চিন্তা করেন। আমি যদি পারি আপনারা কেন পারবেন না, তাই না? স্যার আপনি তো স্যার ডিসিশন অনেক এটাই, হিউজ ডিসিশন স্ট্রেংথ। এটাই, পহেলা রমজান থেকে আমাদের ক্লাস হবে কয়টায়? 10টায়। 10টায়। আমরা অঙ্কে ঢুকে যাই, তাই না? টাইপ 1 লেখেন। কতজন আছেন পার্টিসিপেন্ট? 47, নট ব্যাড এট অল। স্যার শখের মধ্যে একটা জিনিস লিখতে চাইছিলেন, ফাঁকা রাখছিলাম স্যার। ও ছকের মধ্যে ওই যে এটাই, এই যে বিন্যাস দেখালাম না আমি, ফ্যাক্টরিয়াল 3 গুণ, এটা বলতে চাইছিলাম যে বিন্যাস সমাবেশ হবে, মানে বিন্যাস হবে সমাবেশের হয় সমান অথবা বেশি, কিন্তু বিন্যাস কখনো সমাবেশের চেয়ে কম হতে পারে না, এটাই লিখতে চেয়েছিলাম। ছকের মধ্যে এটা লিখতে চেয়েছিলাম যে NPR greater than or equal NCR, এটা মানে NPR NCR এর বড় হতে পারে আবার সমানও হতে পারে, এটা লিখতে চেয়েছিলাম। ছকের বাম পক্ষে লিখবেন এটা 4 নম্বর পয়েন্টে, ছকের 4 নম্বর পয়েন্টে লিখবেন NPR greater than or equal NCR, আর ডান পক্ষে লিখবেন এটা যে NCR less than or equal NPR। এই দুইটা কিন্তু একই কথা, জাস্ট আমি আগে করে লিখেছি।
আচ্ছা আমরা এবার টাইপ 1 এ ঢুকে যাই। টাইপ 1 টাইপ 1 এর নাম কি? টাইপ 1 এর নাম হচ্ছে সরাসরি এনসিআর। আচ্ছা কেউ আমাকে একটু হেল্প করে তো দেখি, যদি বলা হয় যে 10 জন মানুষ দুইজন করে হ্যান্ডশেক যদি করে, তারা কত উপায়ে হ্যান্ডশেক করতে হবে? এটা কি বিন্যাস নাকি সমাবেশ? হ্যান্ডশেক বিন্যাস। বিন্যাস স্যার। সমাবেশ। সমাবেশ। আচ্ছা বুঝতে পেরেছি, অর্ধেক 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 করেছেন বিন্যাস, অর্ধেক করেছেন সমাবেশ। আচ্ছা মনে করেন মানুষ আছে 10 জন, এ বি সি ডি এ পর্যন্ত আছে 10 জন। এখন এ বি এর সাথে হ্যান্ডশেক করলো, এটা যে কথা, বি এ এর সাথে হ্যান্ডশেক করেছে, এই দুটো কি আলাদা হ্যান্ডশেক হবে না একই হ্যান্ডশেক হবে? একই। একই এই হবে জিনিসটা স্যার। একই স্যার। রহিম আর করিম দুইজন হ্যান্ডশেক করেছে, এটা যে ঘটনা, করিমের সঙ্গে রহিম হ্যান্ডশেক করেছে, দুটো একই ঘটনা না? জি স্যার। জি স্যার। একই ঘটনা। মানে এ আর বি তে হ্যান্ডশেক করেছে, এই দুইটা ছিল কি আলাদা আলাদা বিন্যাস, কিন্তু এই দুইটা মিলে তো একটা সমাবেশ। আপনারা কি বুঝতে পেরেছেন কথাটা? জি স্যার। এটা হচ্ছে সরাসরি সরাসরি এনসিআর, মানে এটা হচ্ছে সরাসরি সমাবেশ। ঠিক একই রকম ভাবে যদি বলা হয়, আমরা কয়েকটা অঙ্ক করি, ডাকলিখ অঙ্ক করি, দেখবেন আপনারা নিজেরা ইজিলি বুঝবেন। সরাসরি এনসিআর থেকে অঙ্কগুলো করা যায়। হ্যান্ডশেক, কোলাকুলি। হ্যাঁ কোলাকুলি, হ্যান্ডশেক একই কথা। মারামারি, ঠেলাঠেলি, লাথালাথি, গুতাগুতি, চোরাচুরি, আপনাদেরকে বাদ দিব কেন? আপনারা আবার চোরাচুরি করে দিবি, ছেলেরা আবার মারামারি ঠেলাঠেলি করে। শুনেন, এই যে সরাসরি এনসিআর কি, একটা প্র্যাকটিস থেকে প্র্যাকটিস 1। দশজন খেলোয়াড় থেকে দুই জনের ক্যারম দল, ক্যারম মানে ক্যারাম আর কি, আমরা বাংলা বলি ক্যারাম, আসলে ইংলিশে ক্যারম। ক্যারম দল কত উপায়ে গঠন করা যায়? ক্যারম, আমরা বাংলায় বলি ক্যারাম আর ইংলিশে আমরা বলি ক্যারম। মনে রাখবেন পিটিকেকিউ এই দুটাকে ওরা জোর দিয়ে উচ্চারণ করে ইংলিশে, পিটিকেকিউ। এই কে খ উচ্চারণটা সি দিয়েও করা যায় আবার কে দিয়েও করা যায়। এই যে সি আবার কে, এই দুটাকে তারা ক উচ্চারণ করে না, ওরা উচ্চারণ করে খ এর মতো কিয়। কাট cut your cloth according to your according to your কি জানো, cut your cloth according to your income নাকি যেন ছিল Clothes. all right, cut your coat according to your cloth, cut your coat according to your cloth, এরকম 45 স্যার। ক্যারম 10 জন খেলোয়াড় থেকে 2 জনের ক্যারম দল কত উপায়ে গঠন করা যায়? এখন মোট উপাদান কত? 10, মানে n হচ্ছে 10, নিম্ন উপাদান কয়জন? আর হচ্ছে 2। সুতরাং নির্ণয় দল গঠন, নির্ণয় দলের সংখ্যা। খুব সহজ, খুব সহজ, বিকাশের চেষ্টা 10C2 কিভাবে বের করবো? কেউ একজন আমাকে করে দেখান দেখি, চকলেট পাবেন, যে পাবেন সে 45 স্যার। आंसर 45 आंसर। আচ্ছা কিভাবে 45 বলো? স্যার 10 into 9 divided by 2 into 1, যেহেতু 2 ফ্যাক্টোরিয়াল নিচে থাকবে। রাইট, নিচে হচ্ছে 1 into 2 মানে হচ্ছে কি 90/2 মানে 45। এটাই आंसर। কি সহজ না কঠিন বলেন? বিন্যাসের চেয়ে সহজ না কঠিন? এখন স্যার চকলেট দেন স্যার। এটা রূপক স্যার। আচ্ছা রূপক চকলেট পাবে, মনে রাখো। প্র্যাকটিস 2 করি, সরাসরি স্যার প্র্যাকটিস 2। প্র্যাকটিস 2 কি? 15 জন
কত উপায়ে নিজেদের মধ্যে করমর্দন করতে পারে? করমর্দন ইংরেজি কি? হ্যান্ডশেক। হ্যান্ডশেক। রাইট। হ্যান্ডশেক হলো কেন? এটা তো কোন ঝাঁকি বলে নাই, কি বলেছে? মর্দন মানে কি? বলেন মর্দন মানে কি? ঘষানো। ঘষা। মর্দন মানে হচ্ছে মাজা, মাজা, মর্দন, মর্দন করা, মর্দন। হ্যান্ডশেক কি মানে ইংলিশে হ্যান্ডশেক, কিন্তু বাংলায় হচ্ছে হাত ঘষা। স্যার আমরা তো ঘষি না, ঝাঁকাই স্যার। এটাই তো, হিসাবে তো ইংলিশটাই সঠিক। আমরা নতুন করে একটা কথা চালু করবো। ভাই কেমন আছেন? অনেকদিন পর দেখা হইলো। বলে কর্মর্দন। নতুন একটা কথা হতে পারে আর কি, করমর্দন। আর যদি আমরা করমর্দন না বলে ঝাঁকি ইংরেজি কি? ঝাঁকির সংস্কৃত শব্দ কি? নাই তো, ঝাঁকি তো বলে শব্দ হচ্ছে একটা কিসের জন্য? হ্যাঁ, একটা শব্দ, বক্সের শব্দ, বক্সের মতো আওয়াজ হচ্ছে। ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, আমার নেটে প্রবলেম হচ্ছে। এখন ঠিক হয়েছে? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, দেখেন মোট বাগান করমর্দন কিন্তু এখানে বলা নাই, দুইজন দুইজন করে বলা আছে যে কত করে নিজেদের মধ্যে দুইজন দুইজন করে করমর্দন করতে পারে, এটা কি বলা আছে? নাই তো। এখন আপনি পরীক্ষা হলে কনফিউজ হয়ে যেতে পারেন, 15 জন, দুইজন করে বলা নাই। আবার বলছে কি নিজেদের মধ্যে, মানে কি কয়জন? 15 জন। 15 জন, 15 জন করমর্দনের উপায়টা বোধহয় আপনারা জানতে পেরে বলা হয়েছে 15C15, এটা মনে হয় বের করতে বলা হয়েছে। এটা একটা ভেবে কেউ কনফিউজ হতে পারেন, কিন্তু না, কনফিউজ হবেন না। এই বিন্যাসের অঙ্কগুলোতে যখন সংখ্যা দেওয়া না থাকবে, মানে আর এর মান দেওয়া না থাকবে, তখন আপনাকে বুঝেই নিতে হবে হ্যাঁ এটা বিন্যাস এবং সমাবেশ কি বাস্তবিক প্রয়োগ ভিত্তিক। আমরা পাসওয়ার্ডের অঙ্কে বলেছিলাম, মনে আছে যে 0 1 2 3 4 এই পাঁচটা ডিজিট দিয়ে কতগুলো পাসওয়ার্ড বানানো যেতে পারে। এই সময় আমরা বলেছিলাম যদি বলে নাও দেয় তবুও আপনাকে বুঝে নিতে হবে যে এই 0 শুরুতে থাকতে পারে, কিন্তু যখন বলা হবে এটা দিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যায় তখন 0 শুরুতে থাকতে পারে না। এটা কি বলেছিলাম, মনে আছে বিন্যাসের ক্ষেত্রে? জি স্যার বলছেন। হ্যাঁ, কারণ কি এই বিন্যাস এবং সমাবেশটা কি বাস্তবিক ভিত্তিক। 15 জন লোক যে নিজেরা সবাই একসাথে হ্যান্ডশেক করবে 15 জন 15 জনের সাথে, এটা তো মাছের বাজার হয়ে যাবে, হ্যান্ডশেক হবে না। সুতরাং এটা কি বাস্তব ভিত্তিক না। বাস্তব ভিত্তিক কি? বাস্তবে কি ঘটে? বাস্তবে দুইজন দুইজন করে সিরিয়াল বাই সিরিয়াল একজন একজন করে, মানে মোট দুইজন দুইজন করে কর্মঘণ্টা ঘটে। এই জন্য আমাকে 15C15 করা যাবে না, করতে হবে কি 15C2। 105 স্যার। 15C2 কি 15 × 14 বাই 1 × 2, 15 × 14 1 × 2, দুই দিয়ে ভাগ করলে 7, 105 7 15 105, এটা হচ্ছে आंसर। তাহলে বিন্যাস হচ্ছে খুব সহজ। স্যার এরকম যে একটা কাইন্ডলি উদাহরণ বলবেন যে হচ্ছে যেমন এই যে ই বলেন হ্যান্ডশেক বলেন, এরকম বলেন, এরকম হতেই পারে, ভুল হতেই পারে। আমি 15 × 15 ভাবতেছিলাম শুরুতে, বাট পরে ভাবলাম আমি জানি তো ভাবতেছেন এই জন্য তারগুলো ভেজাল পারলাম। আর কি থাকতে পারে বলুন তো? টুর্নামেন্ট খেলা। স্যার রিলেশন। হ্যাঁ, দুইজনের টুর্নামেন্ট, মধ্যে রিলেশন। হ্যাঁ রিলেশন, একই কথা। যদি বলো না রিলেশন আবার ঝামেলা আছে, রিলেশন আবার রিলেশনে তো ত্রিভুজ প্রেম হইতে পারে ভাই, এটা তো হইলো না। স্যার কোলাকুলি। করমর্দন তো একই, কিন্তু ওই যে টুর্নামেন্ট খেলা যেটা বললেন যে 10টা দল নিজেদের মধ্যে ফার্স্ট রাউন্ড খেললে, সবাই সবার সাথে খেললে কতটি ম্যাচ হবে? এই যে বলেন আইপিএল, আইপিএল এ কয়টা টিম থাকে বলেন তো? হ্যালো স্যার 7টা 8টা মনে হয় থাকে, কয়টা জানি থাকে? 7টা না 8টা থাকে। কোন টুর্নামেন্টে সব দল নিয়ে টুর্নামেন্ট হয় না, 8টা দল থাকে। আচ্ছা বলুন তো আইপিএল এর ফার্স্ট রাউন্ডে কতগুলো খেলা হয়? কেউ জানেন? সম্ভবত 56 16টা। আইপিএল এ 8টা দল এদের সাথে দুইজনের মধ্যে খেলতে হইলে কত উপায় খেলতে হয় জানেন? 8C2 হবে না? 8C2 আর যদি 56টা খেলা হয় তাহলে বুঝে নিতে হবে
একই দল ওইটার সাথে দুইটা খেলছে, বুঝতে পেরেছেন? এই অঙ্কটা আমি করাই, নিজে মনে হয় অঙ্কটা করাই, পারেন কিনা একটু ব্যাক করতে থিওরি, নতুন থিওরি দরকার হবে না, তার চেয়ে বরং টাইপ 1 এর লাস্ট একটা অঙ্ক করে অঙ্ক এখানে টাইপ বেশি নাই, আর একটা দুটো টাইপ বাকি আছে। টাইপ 1 প্র্যাকটিস 3, প্র্যাকটিস 3 কি করব আমরা বলে দেখি যে আটি দল আইপিএল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে, আমার হাতের লেখা একদম খুব বাজে, এ ব্যাপারে আমি খুবই দুঃখিত, শঙ্কিত এবং আহত, লজ্জিত। আপনারা ব্যাপারে কষ্ট করে বুঝে নেবেন, এটা বাংলায় 4 লিখি, ইংলিশে 8 লিখেছি। 8 টি দল ইংলিশে লিখে রাখেন 8, না বলতে লিখে রাখেন 8টি দল আইপিএল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে প্রত্যেকের সাথে দুটি করে ম্যাচ খেললে মোট ম্যাচের সংখ্যা কতটি? কথাগুলো বুঝতে পেরেছেন? ধরেন 8টা দলের নাম হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ, এই হচ্ছে 8টা দল। হ্যাঁ, এ বি সি ডি ই এফ জি, এই 8টা দল আছে। এখন প্রত্যেকের সাথে দুইটা করে ম্যাচ খেলবে, মানে কি এইচ একবার এর সাথে খেলবে, এটা একটা ম্যাচ। আবার 2 নম্বরে কি আছে, এইচ এর সাথে আরেকটা ম্যাচ খেলবে, দুইটা কি 2 নম্বর ম্যাচ। এইচ আর এ মিলে দুটো ম্যাচ খেলবে। আবার এ আর বি একটা খেলবে, এইচ আর বি একটা খেলবে, এ আর সি খেলবে, বি আর সি খেলবে, ডি আর ডি খেলবে, সি আর ডি খেলবে, এভাবে দুইটা করে কতগুলো ম্যাচ। আচ্ছা, এই যে রিপিটেশন হলো দুইবার, মানে প্রত্যেকে হওয়ার কথা একটা করে, কিন্তু দ্বিগুণ হচ্ছে। সুতরাং এই যেমন বি এবং সি, যেমন মানে একটা বি এবং সি, এই বি এবং সি আবার বি এবং সি খেলবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সমাবেশ যা হওয়ার কথা ছিল প্রতিটার সাথে একটা করে বাড়তি হচ্ছে। তাহলে সমাবেশ যদি হওয়ার কথা থাকে 50টা, আসলে ম্যাচ হবে কয়টা? 100টা না? কে বুঝেন নাই বলেন? জি স্যার, ডাবল হবে। মানে 8টা সংখ্যা থেকে 2টা করে নিয়ে সমাবেশ যতগুলা হওয়ার কথা ছিল, এই অঙ্কের ক্ষেত্রে আনসার হবে তার দ্বিগুণ। বলেন এই কথাটা কি বুঝেন না? এটা হ্যাঁ, বুঝি নাই, দ্বিগুণ। কত হাজার হাজার রিকোয়েস্ট কি করতেছিস একবার এটা ডিস্টার্ব দিছে ল্যাপটপে ভাঙা এসবি তো ডিস্টার্ব লিখে দে 30,000 মিউটের কথা বলেন। তানিম, সাদিউর রহমান মিউট করেন। বলা হচ্ছে 8টি দল আইপিএল এর ফার্স্ট রাউন্ডে প্রত্যেকের সাথে খেলবে। তাহলে প্রত্যেকের সাথে মানে কি, আইপিএল এ একটা ক্রিকেট খেলায় কয়জন করে খেলে? 2জন করে খেলে না? 2টা টিম খেলে না একটা টিমে? তাহলে মোট টিম আমার ছিল 8টা, তাহলে এন কত? 8। আর প্রত্যেকে এটা তো বল নাই, এইটুকু ভুলে যাই আমরা, এইটুকু কিন্তু নাই, এইটুকু আমরা ভুলে যাই। আমরা 2 আর এর মান 2 নিব কেন বলেন তো? আর এর মান যে 2 নিলাম, এটা কি এই 2 না কোন 2 কেউ বলতে পারেন? দুইটা দল মুখোমুখি হয় স্যার, এই জন্য। হ্যাঁ স্যার, একটা খেলায় দুইটা দল দুইজন লাগে, একটা খেলায় 2টা দল খেলে, এই জন্য এই 2 কিন্তু এই 2 না। এখানে যদি 3 থাকতো বা 5 থাকতো
তাহলে কিন্তু এখানে এটা 2 হতো, কারণ কি একটা ম্যাচে আমার ম্যাচের সংখ্যা বের করতে বলছে, আর একটা ম্যাচে খেলে কয়টা দল? 2টা দল, ঠিক হ্যান্ডশেকের মতোই। তাহলে আনসারটা কি হবে? এনসিআর কত? 8 into 7 by 1 into 2, কাটলে কত থাকে? 4, 4 7 28, 28 না? 8টা দল নিজেদের সাথে একটা করে ম্যাচ খেলে, একটা করে ম্যাচ যদি খেলে তাহলে মোট ম্যাচের সংখ্যা হবে 28। তাহলে এই লাইনটা বাংলায় লেখেন, আপনারা মনে করেন প্রিন্ট না রিটেক মনে করেন, তাহলে এই লাইনটা লেখেন, লেখেন অতএব 8টি দল নিজেদের মধ্যে নিজেদের সাথে 8টি দল নিজেদের সাথে একটি করে 1টি করে ম্যাচ খেললে মোট ম্যাচের সংখ্যা কত? 8C2 সমান সমান 28। অতএব 2টি করে ম্যাচ খেললে, 2টি করে ম্যাচ খেললে মোট ম্যাচ 28 into 2 সমান সমান কি 56টি, 56টি। বলেন এখন যে যে প্রশ্ন করেছিলেন, যে বলেছিলেন যে বুঝেন নাই, এখন আপনি বলেন বুঝতে পেরেছেন? জি ভাইয়া ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ। আচ্ছা যদি অঙ্কটাই আসতো প্রত্যেকের সঙ্গে 3টি করে ম্যাচ খেললে, বলেন তো আনসারটা কত হইতো? 3 গুণ হইতো সিম্পল 28 into 3 গুণ হ্যাঁ 3 গুণ 28 into 3 মানে কি 84 নাকি? লেখেন, আবার লেখেন, 3টি করে ম্যাচ খেললে মোট ম্যাচ এই তো 28 into 3 সমান সমান 84। এই অঙ্কটা কিন্তু কেউ ভুল করবেন না যে 3টা করে ম্যাচ খেলবে এজন্য 8P3 হয়ে 83 হয়ে যাবে, এটা কেউ ভাববেন না, এই ভুলটা কেউ করবে না, সাবধান। কেউ করবেন এই ভুলটা? প্রতিটা করে দেখি। রিটেন এক্সামে কতক্ষণ টাইম দেয় ম্যাথ করার জন্য, মানে ম্যাথ এবং মানসিক দক্ষতায়? মানসিক দক্ষতা 1 ঘন্টা, ম্যাথ 2 ঘন্টা, নাম্বার হচ্ছে ম্যাথে নাম্বার 50, আড়াই নাম্বার করে থাকে 20টা অঙ্ক। 20টা না, ধরেন কোনো জায়গায় কম হবে, ধরেন 15টা অঙ্ক, 15টা অঙ্ক যদি 120 মিনিট হয় তাহলে কত হয়? 6 15 90, 8 15 120, একটা অঙ্কে 8 মিনিট, 1 মিনিট টাইম ওয়েস্টেজ ধরেন, সব মিলে 7 মিনিট করে টাইম পাবেন একটা অঙ্ক করার। 7 মিনিট অনেক টাইম, কি বলেন আপনি? 7 মিনিট অনেক টাইম। আবার টাইম যাবে, যেমন কোন বহুপদী অঙ্ক করতে 10 মিনিট লেগে যাবে, উপপাদ্য লিখতে 10-12 মিনিট লেগে যাবে। উপপাদ্য দেয় না 2টা, উপপাদ্যগুলো লিখতে অনেক টাইম। স্যার উপপাদ্য আসে স্যার? হ্যাঁ, শুধু তাহলে এমনি কেন বানাবে? উপপাদ্যের অনুসিদ্ধান্ত আসে। এবং আমি 5 নাম্বার ওই ম্যাথে ছেড়ে আসছিলাম, সেটা কোন জানেন? ওই যে উপপাদ্যটা নেই, এইজন্য একটা এক্সট্রা থাকে, 10 11টা 12টা দেয়, এর মধ্যে 10টা आंसर করতে হয়। দুইটাই চলে আসছিল এক্সট্রা, দুইটা চলে আসছিল উপপাদ্যের এক্সট্রা, আরেকটা চলে আসছিল উপপাদ্য। এখন উপপাদ্য তুমি মুখস্থ করে যায় নাই। তাহলে এখন হইতেছে ইয়ের মানে কি বলে ম্যাথ রিটেন কি মানে অনেক মানে ভয়াবহ রকমের হয় নাকি? না একটু মোটামুটি ভয়াবহ রকমের কঠিন, এগুলো ভালোভাবে বেসিক ক্লিয়ার না হলে আপনারা পারবেন। আমার কাছে যারা পড়তেছেন তারা রিটেন পারবেন, কারণ কি? কারণ আমি তো বেসিক ক্লিয়ার করে দিচ্ছি, একদম রুট থেকে একদম ইজি হয়ে যাচ্ছে। যার কারণে বড় অঙ্ক যেগুলো সূত্র ফেলে, যেগুলো অনেক 10-12 লাইন করতে হয়,
সেগুলো আসলে নতুন কিছু করা হয় না। ওই আমার বেসিক গুলোকে তারা যা ইলাবোরেট করে, যার কারণে ভয় পাওয়ার কিছু নেই। আমি আর আপনাকে যদি স্যার হচ্ছে কি করি মানে হচ্ছে প্রিলিমিনারিতে যেহেতু সময় বাড়াইছে, যদি 6 থেকে 10 পর্যন্ত করে যাই আর একটা ম্যাথ বই শেষ করে যাই, সেক্ষেত্রে তো মনে হয় ভালো প্রিপারেশন হওয়ার কথা মোটামুটি হ্যাঁ, রিটেনের যথেষ্ট জন্য। যথেষ্ট, তবে হায়ার ম্যাথ করতে হবে রিটেনের জন্য। হায়ার ম্যাথ স্যার ইন্টারমিডিয়েটের ওই বইটা করা লাগবে স্যার। ইন্টারমিডিয়েটে করা লাগবে না মনে হয়, কারণ কি এখন তো এসএসসির হায়ার ম্যাথে আপনার ইয়ার দিয়েছে, বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা, এগুলো এসএসসি আছে না নাকি নাই? খুবই অল্প সীমিত, মানে নাই বিন্যাস বললেই সমাবেশ চলে। বিন্যাস সমাবেশ নাই স্যার, 9 10 এ আমাদের নাই। সামনে 8 এর বই আছে, 9 এর বই না আছে। থাকলে তো আপনাদের টেনশন নাই, আমার কাছে তো আপনারা করতেছেনই, সমস্যা কি? বিন্যাস সমাবেশের পরে আমি সম্ভাব্যতা করাবো, মাঝখানে একদিন নিয়ে স্যার করাবো, একিউ করাবো, পরে আবার সম্ভাব্যতা করাবো। প্রিলির তো পর আপনার টিকলে পর রিটেনের জন্য কতদিন টাইম পাওয়া যায়? 5 মাস কমপক্ষে। শেষ করা যায় তো স্যার মোটামুটি, নাকি শেষ ফুল হ্যাঁ, মোটামুটি পড়লে? শেষ করা যায়, অনেক টাইম, 5 মাস অনেক টাইম। ভালো করে পড়লে দিনে 6-7 ঘন্টা করে পড়লে, মানে সকালে যদি রাতে 2-3 ঘন্টা করে পড়লে 6 মাস আপনি মনে করছেন আপনি, অনেক টাইম। আজকে শেষ করে দিই, তাই না? 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। জি স্যার, খুদা লাগছে স্যার। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, স্যার দেখা হবে হাতের আগামীবার। স্যার আপনি কয়টা ভিডিও বানাইতে চাইছিলেন, আপনি যদি ক্লাস নিতে পারতেছেন না এই যে ইয়ের জন্য, মানে আইসিটির জন্য আর কম্পিউটার আইসিটি আর বিজ্ঞানের জন্য। আরেকটা ভিডিও যেটা খুব জরুরি, মানে অনেকেই চাচ্ছে আমার কাছে, সবাই বলতেছে সেক্ষেত্রে কি ওই যে মানে পরীক্ষা কি সেক্ষেত্রে কি 15 অক্টোবর হবে না 1-2 দিন পিছাইতে পারে কিংবা আগাতে পারে, কি মনে হয় আপনার? আমি তো ওই টিভিতে দেখলাম 15 অক্টোবর হবে বললো, কিন্তু এখন পিএসসি এর ওয়েবসাইটে তো দেখলাম না পিএইচডি ওয়েবসাইটে তো দিছে 15 অক্টোবর। শিওর কখন দিছে? আমি দেখছি, আমি তো দেখলাম সন্ধ্যার সময় দেখলাম, দেখেন। ও আচ্ছা, আপনি কি ক্লাসের শুরুতে জয়েন করেননি না? দেরিতে জয়েন না করেন? শুরুতে জয়েন করছি, আমি দেখছি স্যার, আমি শুরুতে জয়েন করছি, কিন্তু কথা হচ্ছে 15 অক্টোবরে তো কেটে গেছিলেন নাকি? দুর্গাপূজা তো হচ্ছে কি মানে পিছাবে নাকি ভাই, 10 দিন? দুর্গাপূজা, ঈদ, এগুলো চিন্তা করার আমার দরকার নেই, ঠিক আছে? এসব ভাবার আমার দরকারই নেই। না অনেকে আমি বলতেছিল আমি গ্রুপে এই জন্য BTS চাই, বললাম। আমার ঈদ আবার কিসে? ছোটবেলায় ঈদের মধ্যে খুব আনন্দ লাগতো, ঈদ মানে আনন্দ। এখন কি ঈদের মধ্যে আনন্দ লাগে? এখন ঈদ মানে একটা প্যারা আমার কাছে মনে হয়। বাড়ি যাওয়া লাগে এত যানজট ভেঙে। না সেদিন সরকারি ছুটি তো এই জন্য জিজ্ঞাসা করলাম স্যার, মানে পিছাবে এটা কি আইগে আসবে, আবার আইগে আসলে তো আর বিপদ। কি 15 তারিখ, অক্টোবরের 15 তারিখ ইয়া হ্যাঁ পূজার দিন বলেছি। মানে দশমীর দিন সরকারি ছুটি, এখন সেক্ষেত্রে যদি মানে আইগে আসে আবার, তাহলে পিএসসি কি এই কাজ করেছে? মানে একদম দশমীর দিনই পরীক্ষার ডেটটা দিয়েছে, এটা কি করতে পারে? খেয়াল করে না হয়তো বা, তাহলে হয়তো আবার পিছাবে, আরেক সপ্তাহ পিছাবে, পরের শুক্রবার দিবে, 22 তারিখ দিবে। তাহলে ভালো স্যার। অথবা আমি যেটা জানি, আমি ঠিক খেয়াল নাই আমার তো মনে হয়, আমি তো হিন্দু না, তবে আমার যেটা মনে হয় যে নবমীর দিন নাকি সবচেয়ে ইম্পর্টেন্ট, নাকি না দশমীর দিন? দশমীর দিন ওই প্রতিমা বিসর্জন তাই তো, তো হইতেছে নবমী না, দশমী। তাহলে তো দশমীর দিন ইম্পর্টেন্ট, বিজয়া দশমী বলা হয়, বিজয়া দশমী। স্যার আমরা আগস্টের প্রিপারেশনই নেই না, মনে করি আগস্টই হবে স্যার, এইভাবে প্রিপারেশন নেই। হ্যাঁ নেন। হাতের লেখার জন্য কি খুব বেশি মার্ক ভ্যারি করে? না, হাতের লেখা কোনো ফ্যাক্টর না, দেখেন আমার হাতের লেখার কি অবস্থা। তবে স্যার অনেকে বলে এরকম বলে আপনার হইতেছে সুন্দর করে রিপ্রেজেন্টেশন, তারপর রাতের লেখা একদম মার্কে নিতেই বেড়ে যায়, এরকম বলে। রিপ্রেজেন্টেশনটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, তবে রিপ্রেজেন্টেশন মানে সুন্দর হাতের লেখা না। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে আপনি তথ্যের রিপ্রেজেন্টেশন কেমন করতে পেরেছেন সেটা। যেমন ধরেন বলা হলো বাংলাদেশ ভারতের মধ্যকার যে সম্পর্কগুলো, এর গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরুন। এখন আপনার হাতের লেখা খুব সুন্দর, আপনি বললেন কি একদম লাইন বাই লাইন পুরো পৃষ্ঠা লিখে আপনি একদম লিখে গেলেন। এখন ওই যে আপনি আসলে কি লিখছেন, কোন পয়েন্টের উপর আপনি পয়েন্ট ফোকাস করেছেন, সেটা বুঝতে গেলে আপনার যিনি এক্সামিনার তাকে কি করতে হবে, আপনি প্রতিটা লাইন পড়তে হবে। উনি তো এত টাইম নেই, উনি তো প্রতিটা লাইন পড়তে চায় না। উনি কি চায় জানেন? একদম পুরোটা পৃষ্ঠা দেখে আমি একটা ওভারভিউ নিতে চান যে আপনি আসলে কি লিখেছেন। এবার আপনার হাতের লেখা মনে করেন খারাপ, লেখা সুন্দর না, আমার মতো বাজে লেখা, কিন্তু আপনি বললেন কি প্রথম পৃষ্ঠায় লিখলেন তিস্তার পানি বন্ধন, একটা পয়েন্ট দিলেন, নিয়ে 3-4 লাইন লিখলেন। এই লাইনগুলো পড়ার মতো না, এত বাজে আপনার হাতের লেখা, পড়ার মতোই না। একটা লাইন কোনো রকম একটু পরে বলছে হ্যাঁ কিছু জানে, কিছু লিখছে, পানির পরিমাণ লিখছে, শুকায় যায় পানি অভাব, বুঝছি। পরে লিখলেন কি সীমান্ত সংঘর্ষ, সীমান্ত হাট লিখলেন, একটা পয়েন্ট দিলেন, পয়েন্ট দিয়ে এই সীমান্ত নিয়ে কিছু লিখলেন। পরে আবার কি লিখলেন, বৈদেশিক বাণিজ্য নিয়ে কিছু লিখলেন। আবার কি করলেন,
ট্রানজিট নিয়ে কিছু লিখলেন, আবার কি বলেন একটা পয়েন্টে ছিটমহল নিয়ে কিছু লিখলেন, আবার একটা পয়েন্ট কি দিলেন মনে করেন সাংস্কৃতিক বৈচিত্র্য বা সাংস্কৃতিক মিল, সাংস্কৃতিক সাদৃশ্য নামে একটা হেডলাইন দিয়ে সাব হেডিং দিয়ে একটা প্যারা লিখলেন। তারপর কি ভাষাগত না ভাষাটা আবার সাংস্কৃতিক চলে আসবে। এই যে কয়েকটা পয়েন্ট করে যে আপনি লিখলেন, তাহলে কি হলো এক্সামিনার কি বুঝলো যে না ছেলেটা আসলে সব জানে, মোটামুটি জানে, ভিতরগুলো না পড়লেও তার চলবে। আর আপনি এগুলো পয়েন্ট দিলেন না, সমানে গল্প ডাক্তার লিখে গেলেন একদম সুন্দর করে, একদম হাতের লেখা এত সুন্দর আপনার আর্টিকেল, একদম আর্ট করার মতো লেখা, কিন্তু লাভ কি? আপনি তো পুরো লাইন বাই লাইন তো সে দেখবে না। তাহলে রিপ্রেজেন্টেশন মানে কি আপনি বুঝতে পেরেছেন? রিপ্রেজেন্টেশন মানে শুধু যে হাতের লেখা তা না, রিপ্রেজেন্টেশনের 10% হচ্ছে হাতের লেখা সৌন্দর্য, আর 90% হচ্ছে রিপ্রেজেন্টেশন কেমন। মনে করেন এইরকম বাজে লেখা, মতো বাজে লেখা দিয়ে যদি কেউ প্যারাটা সুন্দর করে লিখলো এবং তথ্যগুলো কারেক্ট দিল এবং লজিক্যাল তথ্য দিল এবং একাধিক তথ্যের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো সে দিল, বাকিগুলো স্কিপ করলো, টাইমের তো লিমিটেশন আছে তাই না? আপনার তো একটা কোশ্চেন লেখার জন্য 6 মিনিট টাইম পাবেন সাপোজ, তো 6 মিনিটে 6টা পয়েন্ট লিখলে আপনি 1 মিনিটে একটা করে পয়েন্ট লিখবেন, আর সেই একটা পয়েন্টে আপনি সর্বোচ্চ 2টা বা 3টা বাক্য লিখতে পারবেন। আর সেই 3টা বাক্য আপনি কোন 3টা বাক্য চুজ করেছেন, হাজার হাজার বাক্য আছে, আপনাকে তিস্তার পানি বন্টন দিলে আপনি কমপক্ষে 500 বাক্য লিখতে পারবেন। কিন্তু আপনি যে 3টা সুন্দর বাক্য লিখেছেন তিস্তার পানি বন্টন চুক্তির উপর, এটা তো আপনার আরেকজন লিখেনি, যার হাতের লেখা সুন্দর সে তো ওই 3টা লেখে, সে আজে বাজে 3টা লিখছে। আর আপনার হাতের লেখা খারাপ হলেও আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা বাক্যই লিখেছেন, তাহলে কি কে মূল্যায়ন বেশি পাবে? আপনি মূল্যায়ন বেশি পাবেন। আরেকটা বিষয় হইতেছে কি সুতরাং স্যার, আমি ওই বলতে যে চাচ্ছি 10% হচ্ছে হাতের লেখা আমরা তো খুব স্যার সুন্দর। বাংলা লিখি না মনে অনেক করেন দিন ধরে, হ্যাঁ যার হাতের লেখা খুব সুন্দর কিন্তু রিপ্রেজেন্টেশন ভালো না, মানে লজিক্যালি আনসার দেয়নি বা তারা করেনি, সে 5-এর মধ্যে সে 3 পাবে। আর আপনি হাতের লেখা খুব খারাপ আমার মতো, মানে কোন রকমে বোঝা যায় তো যায় না, একটা লাইন পড়লে পরে তারপর ইচ্ছা করে না, কিন্তু কোন রকম বোঝা যায় যে না কি লিখছে। কিন্তু প্যারাগুলো লিখেছি আমি খুব সুন্দর এবং প্যারা লাইনগুলো আমি আন্ডারলাইন করেছি, প্রয়োজনে একটা হ্যাশ চিহ্ন দিয়েছি, ইভেন প্রয়োজনে নীল কালি বা সবুজ কালি দিয়ে কালার পেন দিয়ে দিয়েছি, অথবা কালো কালি দিয়ে মোটা করে বড় করে লিখেছি যেন তার চোখে পড়ে, কারণ তার চোখে পড়ে। তাই কি হবে জানেন? তাহলে সে আমাকে 5-এর মধ্যে 4.5 দিবে। আর যদি আমার রিপ্রেজেন্টেশনও সুন্দর হয়, আবার হাতের লেখা একদম আর্ট করা হয়, কোনো একটা কাটাকাটি নাই, একটা ঘষা মাজা নাই, কিছু নাই, তাহলে আমাকে সে হয়তো 5-এর মধ্যে 5 দিবে। এত দেয় স্যার মানে রিটেন এক্সামে? 5-এর মধ্যে 5 দেয় না, কথা বললাম আর কি। হয়তো 5-এর মধ্যে খুব বেশি এক্সেপশনাল হলে 5-এর মধ্যে 4.5 দিবে, আর হাতের লেখা খারাপ হলে 4 দিবে। আর যদি হাতের লেখা ভালো, আপনার হাতের লেখা খুব ভালো কিন্তু তথ্যের রিপ্রেজেন্টেশন ভালো না, আপনাকে 5-এর মধ্যে 3 দিবে। আবার যদি এমন হয় তথ্যের রিপ্রেজেন্টেশনও খারাপ, হাতের লেখাও আমার মতো খারাপ, তাহলে আপনাকে 5-এর মধ্যে 2 দিয়ে কোন রকম দিবে যেন আপনি 30% মার্কসটা পান। 5-এর মধ্যে 2 মানে কি 40%। তো সবগুলো তো আপনি 40% পাবেন না, কারণ কোন কোশ্চেন আপনি আনসারই করেন না। সুতরাং আপনি 100-এর মধ্যে যেন কোন রকমে 30 পান, যেন অ্যাটলিস্ট একটা সাবজেক্টের জন্য আপনি ফেল না করে যান, রিটেনটা ফেল না করে যান, এজন্য কোন রকমে আপনাকে 100-এর মধ্যে 30 দিয়ে আপনাকে পাস করিয়ে দিবে, অথবা 200-এর মধ্যে বাংলাদেশ বিষয়গুলির 200-এর মধ্যে আপনাকে 60 দিয়ে কোন রকম পাস করিয়ে দিবে। তাহলে হাতের লেখার মানে ইম্পর্টেন্সটা কিন্তু বুঝতে পেরেছেন? হাতের লেখা বলতে কোন জিনিসটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। দাঁড়ান, রিটেন শেষ হয়েছে কিনা, রিটেন বোঝা শেষ হয়েছে। জি স্যার, একটা বিষয় ছিল, একটা কোশ্চেন ছিল যেরকম যে মনে করেন দাঁড়ান আপনার আগে আপুর প্রশ্ন নিব, এর আগে বিদায় দিয়ে নি, অনেক টাইম হয়ে গেছে, অলরেডি 38 জন মেম্বার আছে। তো ঠিক আছে, ক্লাস আল্লাহ হাফেজ। যাদের প্রশ্ন আছে তারা আমার সঙ্গে থাকে। বলেন আপুর প্রশ্নটা আগে বলেন। স্যার ইংলিশে মানে 200 তে কত মানে হাইয়েস্ট আর কি কভার করা যায় বা মার্ক দেয়া হয়?